স্ক্রিন হ্যালো রেকর্ড। ভাইয়া। হ্যাঁ ভাই। জি ভাই, ওই যে আমি ফায়ারফক্স থেকে ট্রাই করছি 3 বার, ওই ফায়ারফক্সে হয়ে গেছে ডাউনলোড। ও, এই যে তারেক ভাই ডাউনলোড করতে পারছে। ঠিক আছে, এটা দেখবেন আগে 3 বার কি 4 বার পরে এটা আসে না, এটা অনেক বেশি আসতেছে। কিংবা অন্য যে কোনো ব্রাউজারে যে অ্যাড ব্লকার আছে, যদিও আমার এখানে অ্যাড ব্লকার দেওয়া আছে। আচ্ছা, তারপর আমি চেষ্টা করি এটা গুগল ড্রাইভে আপলোড করে দেওয়ার। আচ্ছা, এটা কেটে দিলাম। তাহলে গতকালের সমস্যাটা সমাধান করার জন্য যাই। তাহলে প্রথমে হচ্ছে নাহিদ ভাই। নাহিদ ভাই হচ্ছে আপনার, তাহলে কোনটা কোনটা বলেন, দ্রুততার সঙ্গে করি। হচ্ছে যে ট্রান্সফর্মের বিষয়গুলো একটা হালকা পাতলা একটু যে আলোচনা, ট্রান্সফর্ম, তারপরে যে ধরতে আর পার্সপেক্টিভ টুলস আর স্লাইস টুল। ধরতে গেলে কালকের পুরা বিষয়ের 50% বলে ফেলছেন আপনি। কালকে যতগুলো শেখানো গেছে সব কাজ করে 50%। দেন স্লাইস টুল থেকে আমি এখানে কার্ভ একটা ইমেজ দিয়ে পুরোটাই বুঝাই দিচ্ছি। কার্ভ, কার্ভ কী করে আমাদের, যে সরি কার্ভ তো না, কোর্ভ, এটা আইড্রপ কর কোর্ভ। নাইট ভাই চাইলে তারেক ভাইয়ের কাছ থেকে লিঙ্ক নিতে পারেন, ওনার কাছে আছে। কিসের ভাই? ওই আপনার ওই যে CS14 এর তারেক ভাইয়ের কাছে লিঙ্ক আছে, উনি আমাকে দিছিলেন কালকে হোয়াটসঅ্যাপে। লিংক নিয়েছিলাম, নিয়ে তুমি মনে হয় বলছিলে যে আমি ডাউনলোড করছি। আমি এখন হোয়াটসঅ্যাপে এটার ফাইলটা করছি, শো করছি একটা স্ক্রিনশট। কিন্তু ওইখানে কম্পিউটারে যখন নিয়ে ফাইলটা কপি করব, তখন এটা কপি হইতেছে না। ডাউনলোড তো মোবাইলে দেখা যাচ্ছে ফাইল কমপ্লিট ডাউনলোড ফুল সাইজের, বাট কম্পিউটারে এটা গিয়ে কপি হইতেছে। ওকে, তাহলে একটু ক্লাসে ব্যাক আসি। এই যে দেখেন, আমি যখন এখানে ক্রপ টুলে ক্লিক দিচ্ছি, এটা আমি আমার ইচ্ছা মতো যতটুকু ইমেজের প্রয়োজন, এতটুকু প্রয়োজন, এই যে আমি ততটুকু ফ্রি হ্যান্ডভাবে এটা কপি করতে পারতেছি। এটা হচ্ছে ক্রপ টুল। আর ক্রপ টুলের এখানে কিছু রেশিও দেওয়া আছে, আপনি যে রেশিও সেট করবেন সেই রেশিও অনুযায়ী এটা কাজ করবে, তাছাড়া অন্যভাবে কাজ করবে না। এটা গেল। তারপর আমি চাইলে এখানে রেশিও লিখে দিতে পারি। এখানে যত লিখে দেবো সেই হিসেবে আমাদের রেশিওটা চলে আসবে। আমি যদি এখানে লিখে দিই 4/5 আছে কি, 4/5, এই যে অলরেডি এখানে দেওয়া আছে, এই যে 4/5, 4/6 দিই, তাহলে যেটা এখানে দেওয়া নেই, তাহলে এই 4/6 অনুযায়ী চলে আসতেছে। যেমন মোবাইলের ওয়ালপেপারগুলো এরকম লম্বা হয়, ঠিক এটাই এখানে এই কাজটা করে। তারপর এই যে এখানে আমি যখন এখানে নিচ্ছি, এটা হচ্ছে গ্রিড। গ্রিড হচ্ছে কি, আমি যখন এখানে যে ক্লিক দিলাম দেখেন অনেকগুলো দাগ চলে আসছে। এটা হচ্ছে গ্রিডের, যেমন হচ্ছে গোল্ডেন রেশিও, তারপর হচ্ছে গোল্ডেন স্প্রিয়াল, আরও কি আছে ডায়াগোনাল, এগুলো হচ্ছে গ্রিড। আমাদের কাটার জন্য এটা সুবিধা করে দিচ্ছে, আমরা যেভাবে কাটতে চাই সেই হিসাবে এখানে গ্রিডটা বুঝাচ্ছে। আমি তাহলে বুঝতে পারবো যদি এই লাইনটা থেকে আমি কাটতে চাচ্ছি, দেখেন এই যে মাউসটা যেখানে আছে, তাহলে এখান জি থেকে জি। এই যে লাইনটা, এই যে এখানে যদিও সরে যাচ্ছে, ওই হিসাবে আমরা এখান থেকে এভাবেও লাইন নিয়ে কাটতে পারি। মূলত এই লাইনটা শুরু করছে আমাদের জন্য কাটার জন্য সুবিধা হয়। তারপরে এটা এদিকে দেখাইছিলাম, দেখায়নি। আর ডিলেট ক্রপ টুল, এটা এটা বোঝানোর জন্য যেটা প্রথমে একটা কপি নিচ্ছিলাম, তাহলে সুবিধা হয়, যদিও এটাতে কপি না নিলেও হবে। আচ্ছা, নিলাম। এখানে আমার কী দেওয়া আছে, টিক দেওয়া আছে। এই অবস্থায় আমি এটা কাটতেছি, এই যে কাটলাম, কেটে টিক দিলাম। এবার দেখেন কন্ট্রোল শেপে টি দিলাম। আমি যদি কন্ট্রোল শেপে টি, অর্থাৎ ট্রান্সফর্ম টুল, এটা টানতেছি, এটা কিন্তু পুরো ইমেজটাই রেশিও নষ্ট হয়ে যাচ্ছে। কেটে দিলাম, জি জি। কন্ট্রোল শেপ ব্যাক গেলাম। এবার টিকটা উঠাই দিলাম। এবার টিক উঠাই দেওয়ার পর এবার ক্রপ করি। এবার যে আমি কন্ট্রোল টি চাপি, তাহলে কিন্তু আর সেটা হচ্ছে না, আমি ইমেজটা নড়াইতে পারতেছি। আগের বার সেই কাজটা করা যায়নি। তাহলে দেখি এখানে কী লেখা আছে, ডিলেট ক্রপ পিক্সেল। যখন এখানে টিক দেওয়া থাকবে তখন কি হবে, আমাদের পিক্সেলগুলো ডিলিট করে ফেলবে। এই জন্যই আমরা তখন এটা সরাইতে পারতেছি। এই হচ্ছে ক্রপ। আর পার্সপেক্টিভ ক্রপ টুলে যাই। পার্সপেক্টিভ ক্রপ টুল কি, আর নাই আপনি এটাও না বুঝলে আগের ভিডিওটা রিপ্লাই করবেন। আমরা ফ্রেম থেকে কোনো ছবি বা কোনো কিছু বের করে নিয়ে আনতে পারি। তাহলে দেখেন এই যে এখানে আমি এটা বের করে নিয়ে আসতেছি, এখানে দিলাম ক্লিক, ক্লিক, এরপরে এটা আমি ফোন থেকে জুম করে মিলাই নিলাম। তারপরে এখানে কম্পিউটারকে জুম করে মিলাই নিলাম, কারণ জুম করতেছি কেন, তাহলে একটু আমার পিক্সেল এই যে বাইরে চলে যাইতে পারে, কিন্তু আমি যখন থাকে এইভাবে তখন কিন্তু আমি বুঝতে পারতেছি না। নেওয়ার পরে যদি ওকে দিয়ে দিই, তাহলে ওই ইমেজটা ওখান থেকে বের হয়ে আসতেছে। এখানে আপনি হাইট, ওয়াইড বা রেজুলেশন কত নেবেন সেই হিসাবে আর কি দিতে পারেন। আর গ্রিড শো করাবেন কি না, আর গ্রিড, আমরা গ্রিড যখন ক্লিক করব, এই যে তখন এই গ্রিডটা আসবে। দিলাম, এই যে গ্রিডটা আসতেছে, আর এখানে গ্রিড তুলে দিই, গ্রিড চলে যাচ্ছে।
এটা হচ্ছে পার্সপেক্টিভ। আর স্লাইস টুলের কাজটা কি, আমরা আলাদা আলাদাভাবে সেভ করতে পারি। অর্থাৎ এই ইমেজটাকে আমার দুইটা ভাগে ভাগ করার প্রয়োজন হয়েছে, আমি তাহলে দুইটা ভাগে ভাগ করে এটা সেভ করতে পারি। এই যে স্লাইস টুল নিলাম, মিডিল বরাবর কেটে দিলাম, অর্থাৎ আমি এই ইমেজটার এই অংশটা একবার সেভ করতে যাচ্ছি বা এই অংশটা একবার সেভ করতে যাচ্ছি, বা একসঙ্গে দুইটাই সেভ করতে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি চলে গেলাম ফাইল থেকে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে আসার পর দেখেন এখানে দুইটা অংশে ভাগ করে দেওয়া হয়েছে, দুইটা অংশে ভাগ হয়ে গেছে। এখান থেকে যদি আমি সেভ দিই, এদিককার এগুলো আপনি ভিডিওতে দেখে নেবেন, খালি মেইন কাজটা দেখাই। সেভ দিলাম আমি ডেস্কটপে সেভ দিলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, একটা আছে অল ইউজার স্লাইড, অর্থাৎ যতগুলো স্লাইড আছে সবগুলো আসবে। অল ইউজারটা আমি সব ফুললি ক্লিয়ার হচ্ছে না, গতকাল এটা আমি দেখাইও নি। একটা হচ্ছে সিলেক্টেড স্লাইড, একটা হচ্ছে অল স্লাইস, একটা হচ্ছে অল স্লাইস। আমরা যদি সিলেক্টেড স্লাইস দিই তাহলে কী হবে, যেটা আমাদের এখানে সিলেক্ট করা আছে, যেমন এটা এখানে উজ্জ্বল দেখাচ্ছে, এটা হচ্ছে সিলেক্ট করা আছে, তাহলে শুধু সেটা আসবে। আর যদি অল স্লাইস দিই তাহলে সবগুলাই চলে আসবে। তাহলে অল স্লাইস দিয়ে আমি একটা ডেস্কটপে সেভ দিলাম। দেখেন এটা আমি দুভাগ করছি, এখান থেকে একটা ইমেজ আসবে, এখান থেকে একটা ইমেজ আসবে। একজন পড়ানো আসছে, ওকে। তাহলে দেখেন এখানে অটোমেটিক একটা ইমেজ ফোল্ডার জেনারেট হয়ে গেছে। এখানে ঢুকলাম, ঢোকার পর এই যে ইমেজটা দুভাগে আমরা সরাসরি ক্রপ করে দিছি। এটা হচ্ছে স্লাইস টুলের কাজ। তারপরে আর কোনটা জানি বলছিলেন? আর স্যার ট্রান্সফর্ম ব্যাপারে, স্যার ট্রান্সফর্মের যে কিছু, ওই যে স্যার ওই যে ট্রান্সফর্মের যে ওই যে আপনি ছবি দিয়ে যখন দেখাইছিলেন তখন আমি বলছিলাম যে স্যার ছবিটাকে যদি এইভাবে শেপ করা যায়, অবশ্যই তো মনে হয় যে কোনো শেপও মানে সিলেকশন দিয়ে বা ট্রায়াঙ্গল আইতে ওই শেপ গুলাকে ওইভাবে করা যাবে, তাই না? ওই জিনিসটা হালকা পাতলা স্যার একটু দেখা দিলে। শেপ ছবি সবগুলোই করা যাবে। যেমন আমি এখানে এবার কিন্তু শেপ নিচ্ছি, এই যে এখানে আমি শেপ নিলাম, ঠিক আছে। আমরা কিন্তু আগে ছবি করছিলাম, এখানে আমি একটা শেপ নিলাম। এই শেপটা আমরা একই কাজটা করতে পারি, কন্ট্রোল চাপে টি দিলাম, এখানে আমি রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট করতে পারি, কিংবা কন্ট্রোল চেপেও কাজটা করতে পারি। জুম করে নিচ্ছি, কন্ট্রোল চেপে এই যে দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, এই দেখেন এটা আমরা এখানে বসায় ফেলছি। এটা তাহলে ট্রান্সফর্ম টুলটা আপনার শেপ বা যে কোনো ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ব্যবহার হবে। জি স্যার। আরও কি ট্রান্সফর্ম টুলে আরও কোনো সমস্যা? না স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই, আপনি স্যার সামনের দিকে বাড়েন স্যার। আচ্ছা ঠিক আছে, সামনে। তারপরে আপনি হচ্ছে ভিডিওটা রিপিট করবেন। তা আমার মনে হচ্ছে জি তারপরে স্যার। মনে হয় আপনার হালকা হালকা সমস্যা আছে। স্যার হজবরল হয়ে গেছে সব জিনিস, কারণ আমার অনেক জিনিস বলতেছে যে মাথায় আছে, আবার সামনের ক্লাসে এগুলো রাখলে আবার ওইগুলো চলে যেতেছে, এরকম হয়ে গেছে। যদি তাও এগুলো দেখানোর পরে ক্লাসের শেষে সময় পাই তাহলে এগুলা দেখাবো। স্যার শেপগুলো কাটতে হয় কিভাবে একটু দেখাই দিলে হবে? শেপ বলতে কি, আমরা যখন এই যে এখান থেকে শেপ তৈরি করব, হ্যাঁ, এটা নিয়ে যখন ডিটেলস আলোচনা করবো তখন শেপ কাটাটা দেখাবো। তবে আচ্ছা প্যান্টুলের মধ্যে আজকে আমি শেপ কাটা দেখাবো। প্যান্টুল দিয়েও শেপ কাটা দেখা যায়। প্যান্টুলে আমি যেভাবে শেপ কাটবো এই যে এখান থেকে, ঠিক এখানেও কিন্তু একই কাজ। দেখেন এখানে, দেখেন আমি এখানে গেলাম, দেওয়া আছে নিউ কম্বাইন শেপ সাবট্রাক্ট ফন্ট। আজকে আর কি এক কথা, আমি প্যান্টুলে শেপ কাটা দেখাবো, ওই একই কাজ, কোনো পরিবর্তন নেই, হুবাহু একই। প্রথমে দেখি প্যান্টুল। প্যান্টুল ইজ এ ভেরি পাওয়ারফুল টুল ইন ফটোশপ। প্যান্টুলের মাধ্যমে আমরা প্রায় সব কিছুই করতে পারি, সব কিছুই কপি করতে পারি, হুবাহু ওই শেপটাও তৈরি করতে পারি যদি আমরা প্যান্টুল নিয়ে মাস্টার হই। প্যান্টুল নিয়ে দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও আছে, যে হাউ টু, একটা ইমেজও মনে হয় ডাউনলোড করছিলাম। ওকে, লার্ন টু ইউজ দ্য প্যান টুল। দেখেন
সাধারণত আমাদের যখন কোনো কাজ করি তখন তিনটা অংশ তৈরি হয়, একটা হচ্ছে কর্নার, লাইন, আর হচ্ছে কার্ভস। তাহলে দেখি কর্নার, লাইন, কার্ভস কোনটা। ওকে, দেখেন এইখান থেকে আমি দিলাম একটা, এটা হচ্ছে লাইন। এবার দেখেন এগুলো হচ্ছে এক একটা কর্নার তৈরি হয়ে যাচ্ছে, যেমন উপরেগুলো হয়নি তেমন, কারণ অল্টা চেপে বাঁকা করতে হতো, যেমন এই যে এইটা, এগুলো হচ্ছে এক একটা কর্নার, আমরা খুবই সিম্পলভাবে জানি। আর এবার যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে কার্ভ। এই যে এখানে যে ঘুরতেছে, এই যে একটা ঘোরার বিষয়, এটাকে বলা হচ্ছে কার্ভ। তাহলে এই ফটোশপ দিয়ে আমরা কর্নারও তৈরি করতে পারি, কার্ভ তৈরি করতে পারি, লাইনও তৈরি করতে পারি। কিন্তু যেমন ঠিক একইভাবে আমাদের যে পলিগন টুল আছে, এটা দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র কর্নার তৈরি করতে পারতাম, এই যে দেখেন কর্নার, কিন্তু কার্ভ তৈরি হইতো না। কিন্তু পেন টুলের মাধ্যমে এটা সবগুলাই তৈরি করা যায়। আর রিয়েল লাইফে আমাদের এই তিনটাই মূলত থাকে, কার্ভ, কর্নার, লাইন, যদি দেখেন এই তিনটাই। স্যার হ্যাঁ, স্যার ওই যে লাস্টে যে ঢেউয়ের মতো যে একটা আছে ওয়েবের মতো, এটাকে কি মানে কি বলছেন যেন? এটাকে বলা হয় কার্ভ। আচ্ছা স্যার, কার্ভ তৈরি করার সময় যে আপনার ঢেউটা যে দিছেন স্যার, এটা কি অল্টার চাপা লাগছে না শুধু ওই যে এইখানে যে প্রথম নেওয়ার পরে না, যে একটা কোনো অল্টার চাপা লাগছে না? আমি কোনো কিছু কিবোর্ড থেকে কোনো কিছুই চাপিনি, জাস্ট এই যে ঘোরাচ্ছি কার্ভ, কিবোর্ড থেকে কোনো কিছুই আমি চাপিনি। ও আচ্ছা। যখন আমরা প্যান টুল অ্যাক্টিভ করব, এখান থেকে এই যে প্যান টুলের শর্টকাট হচ্ছে পিতে হচ্ছে প্যান। যখন আমরা প্যান টুল অ্যাক্টিভ করব, উপরের দিকে দেখবেন মোড থাকে তিনটা, একটা হচ্ছে শেপ মোড, পিক্সেল মোড, আরেকটা হচ্ছে পাথ মোড। দেখেন যেটা শেপ মোড, এটা আমাদের শেপ করে আর শেপ তৈরি করে, আর যেটা পাথ মোড সেটা আমার পাথ আকারে কাজ করে। পাথ কোনটা, এই যে আমি সিলেক্ট করে এখানে পাথে ক্লিক দিলাম, দেখেন এখানে একটা করে লাইন আসতেছে, এটা হচ্ছে পাথ। পাথটাও লেয়ার যেভাবে আমাদের কাজ করে দেখতেছি, ঠিক অনেকটাই পাথ ওইভাবে আমরা শো করতে পারি। এই যে এখান থেকে আমি এখানে যেখানে লাইনটা দিচ্ছি, দেখেন এই জায়গায় ওই হিসাবে পাথ চলে আসতেছে। আগে আমি পাথ জিনিসটা বুঝতাম না। এই যে দেখেন এখানে পাথ, আমরা চাইলে এখানে নিউ পাথ তৈরি করতে পারি, এখানে দিলাম, এই যে এটা একটা নিলাম পাথ, আবার নিউ দিলাম, আবার পাথ তৈরি করলাম। তাহলে আগের একটা পাথ, এটা একটা পাথ, আমরা পাথ তৈরি করতে পারি। আমরা সরাসরি একটু পরে রিয়েল লাইফে পাথের কাজটা দেখাবো, তখন পাথ জিনিসটা ক্লিয়ার হবে না আরো। তাহলে দেখেন আমাদের পেন টুলে আমরা কয় ভাগে কাজ করতে পারি, 3 ভাগে। কিন্তু এই পিক্সেলটা কাজ কখনো করে না, অনুজ্জ্বল থাকে, আমি দেখছি সব সময়। তাহলে এখানে কোনো কাজ আছে কিনা, আমি যখন ট্রেনিং করি তখনই আমাকে এটা দেখানো হয়নি। এটা হচ্ছে পিক্সেল, আমি ইউটিউবে সার্চ করছি, সরাসরি পিক্সেলের ক্ষেত্রে কাজ নাই, শেপ আর পাথ এই দুইটা দিয়েই সবগুলাই শেষ করে দেয়। স্যার আপনার কোথা থেকে ট্রেনিং করছিলেন? আমি ইন্টার্ন করছি, ক্রিয়েটিভিটি থেকে করছিলাম। ট্রেনিং বলতে সরাসরি ট্রেনিং করিনি। পলিটেকনিকের ক্ষেত্রে আপনার সবার শেষের যে 8ম সেমিস্টার আছে, সেটার ক্ষেত্রে যে কোনো একটা প্রতিষ্ঠানে হাতে কলমে ট্রেনিং নিতে হয়। ওই সময় আমি ক্রিয়েটিভিটিতেই আসছিলাম। স্যার কি ডিপ্লোমা করছিলেন দুই দুই বছরের? 2 বছরের না, 4 বছরের। এটা সিএসসিতে, অর্থাৎ কম্পিউটার নিয়ে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা প্রথমে শেপ তৈরি করি। প্যান টুল সিলেক্ট থাকা অবস্থা আমি এখানে একটা ক্লিক দিলাম, যদি শিপ চাপেই তাহলে স্ট্রেট লাইন হবে ঠিক আগের মতো। আমি শিপ চাপলাম, এখানে ক্লিক দিচ্ছি, দেখেন অনুমান করে নিচ্ছি
এখানে কিন্তু আমার একটা বক্স তৈরি হয়ে গেছে, আর এখানে একটা লেয়ারও তৈরি হয়ে গেছে, নাম দেওয়া হয়েছে শেপ 1 গেল। তারপরে দিলাম, ইচ্ছা মতো আমরা এখান থেকে তৈরি করতে পারি, শেপ তৈরি করতে পারি। আর শেপের ক্ষেত্রে কি হয়, এটা জুম করলেও ফাটে না, এটার কোয়ালিটি ভালো থাকে। দেখেন আমি অনেকটা জুম করছি, একটা 3200 যতটুকু জুম করা যায় ততটুকুই জুম করছি। শেপের ক্ষেত্রে এটা ভেক্টর হিসাবে কাজ করে। এটার ক্ষেত্রে ফেটে গেছে, সাইডগুলো ফেটে গেছে, তবে এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে ফাটেনি। এটা আমি সরাসরি নিছি তো, আর এটা ফাটার কারণ আছে, এটা আমি কোনাকুনি নিছি, এই জন্য পিক্সেলগুলো দেখাচ্ছে। যদি সরাসরি নিতাম তাহলে এটার ক্ষেত্রেও দেখাইতো না। দেখেন আমি যখন শেপ মোডে কাজ করতেছি, পাথ মধ্যে কিন্তু একে কালার বা কোনো কিছু এই অপশনগুলো থাকতেছে না। আর শেপ মোডে যখন কাজ করতেছি, আমরা যেমন এই জায়গায় কাজগুলো করছিলাম, এই যে শেপের ক্ষেত্রে ঠিক ওই অপশনগুলো আসতেছে এখানে, ফিল স্ট্রোক, ওই যে আমরা ফিল স্ট্রোকের যে কাজগুলো করছিলাম, ঠিক এখানেও একই কাজ, এখানে একই কাজ। দেখেন এখানে যখন ফিল থাকতেছে, ফিল আর স্ট্রোক যদি আমি দিয়ে দিই একটা রেড কালার, স্ট্রোকটা অনেক বাড়াই দিছি, দিলাম, তাহলে ওইটাই কিন্তু এখানে ফিলের সঙ্গে আমার স্ট্রোকে তৈরি হচ্ছে। ওই এখানে যে শেপ, ঠিক ওই শেপগুলো এখানে, ওই শেপটাই ক্রিয়েট হচ্ছে এখানে, যেমন শেপ 1 আর এখানে রেক্টেঙ্গুলার। তাছাড়া আমরা এখানে চাইলে স্ট্রোকের ডিজাইন চেঞ্জ করতে পারি। যেমন এবার আমি স্ট্রোকের ডিজাইনটা একটু আলাদা দিলাম, দেখেন স্ট্রোক কিন্তু আলাদা ডিজাইন আসছে। আর যেদিন আমরা এই শেপের ভিতরে যাব তখন স্ট্রোক সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এবার আসি আমি পাথ মোড। পাথ মোডটা কি করা হয়, স্পেশালি ইমেজ সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমি এই গাড়িটা ওপেন করলাম, যেমন আমরা আগে কি করছিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য মাস্কিং করছিলাম, কিন্তু আমরা মাস্কিং করব না, আমরা এই প্যান টুল দিয়ে এই কাজটা করব। তাহলে প্যান টুল থেকে আমি প্রথমে একটা পাথ নিই, এই যে পাথে ক্লিক দিলাম। আমরা যদি পাথে ক্লিক না দিই তাহলে আমাদের সিলেকশনটা চলে যাবে। এই যে পাথে একটা ক্লিক দিয়ে পাথ 1 নিলাম, তারপর এই গাড়িটা আমি সিলেকশন করতে যাচ্ছি। তাহলে শুরু করি, যে কোনো এখান থেকে নিলাম, সরি এই যে এখানে শেপ মোড আছে এই জন্য এটা কাজ করবে না। তাহলে এখান থেকে আমি কী করে দিলাম, পাথ মোড। পাথ মোড কিসের জন্য ব্যবহার করে, সিলেকশনের জন্য। এবার কিন্তু আর শেপ নিচ্ছে না। তাহলে দেখেন আমরা আর কি এখানে দেখে যেটা বুঝাতে চাচ্ছি আমি, আমরা যেভাবে ইচ্ছা বা যে কোনো অবজেক্টকে আমরা এই প্যান টুলের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি। এই যেভাবে এটা পুরো কার্ডটা আমরা শেষের দিকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, মূলত পাথ ব্যবহার হয় সিলেকশনের ক্ষেত্রে। এবার দেখেন আমরা যখন একটা প্যান টুলে ক্লিক করি, তখন আমি যেমন দেখেন এখানে একটা ঘুরাইলাম, এখানে দুটা হ্যান্ডেল বের হয়েছে, পিছন দিকে একটা হ্যান্ডেল, সামনের দিকে একটা হ্যান্ডেল। এটা একটু স্মরণ রাখার চেষ্টা করুন। এই হ্যান্ডেলের বিষয়গুলো বুঝে গেলে সহজে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এটা সহজে আর কি যে কোনো জিনিস সিলেক্ট করার জন্য সুবিধা হবে। পিছনের দিকে যে হ্যান্ডেলটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে পিছনের দিকে যে হ্যান্ডেলটা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল। কন্ট্রোল হ্যান্ডেল বলা হয় পিছনের দিকেরটাকে। আর সামনের দিকটাকে বলা হয় ডিরেকশন হ্যান্ডেল, অর্থাৎ সামনের দিকটা হচ্ছে আমাদের নির্দেশনা দেয় আর পিছনের দিকটা কন্ট্রোল করে। তাহলে কিভাবে, এই যে পিছনের দিকেরটা আমি ধরলাম কন্ট্রোল চেপে, দেখেন পিছনের যে এটা আছে, পিছনের বারটা নড়তেছে। এটা যদি শেপ মোড দিয়ে বোঝাই তাহলে আরও ভালো বোঝানো যাবে। শেপ মোড করে দিয়েছি, এটা দিলাম, আমার স্ট্রোকের দরকার নাই, এই যে নিলাম। দেখেন আমি যখন এই যে পিছনের দিকে নড়াচ্ছি, আমার শেপটা কিন্তু দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে এখান থেকে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। পিছনেরটাকে বলা হয় কন্ট্রোল,
কন্ট্রোল হ্যান্ডেল, সামনেরটাকে বলা হয় অল্টার, ওই সামনেরটাকে বলা হয় ডিরেকশন হ্যান্ডেল। আর আমরা এই যে যে হ্যান্ডেলগুলো তৈরি হচ্ছে এগুলোকে আমরা চাইলে ভাঙতে পারি, আবার ঠিকও করা যায়, কিন্তু একবার ভেঙে ফেললে সেটা আর ঠিক করা যায় না যদি আমরা ভেঙে ফেলি। তাহলে দেখেন একটা কাজ করি সরাসরি, এবার পাত মোটে নিলাম। আমি চাচ্ছি এই গাড়িটা দিয়ে উদাহরণটা ভালো হবে। গাড়িটা আমি সিলেকশন করতে যাচ্ছি, এই গাড়িটা এখানে নিলাম, ক্লিক করে টেনে নিলাম, নেয়ার পরে এই যে সিলেকশন করলাম, এই যে টানতেছে দেখেন দুপাশেই কিন্তু নড়তেছে, ঠিক আছে, দুপাশেই নড়তেছে। যদি আমি এই অবস্থায় অল্টার চাপি তাহলে এটা আমি ভেঙে ফেলতে পারি, এটা দেখেন এই যে ভেঙে যাচ্ছে। যদি আমি ক্লিক করা অবস্থায় অল্টার চাপি তাহলে এটা ভেঙে যাবে। এটা কোন অবস্থায় আমি চাপবো, যখন কর্নার আসবে। একটু আগে কর্নার কি বলছি আমি, যেমন এই জায়গায় দেখেন একটা কর্নার চলে আসছে, কিন্তু এই জায়গায় যেন আমি এটা সিলেক্ট করে অল্টার চেপে এটা এ পাশে ঘুরাই দিলাম, ডিরেকশন কোন পাশে দিলাম, এ পাশে। তাহলে আমরা যখনই অল্টার চাপবো তখনই প্যান টুলের এটা ভেঙে যাবে ডিরেকশন বারটা, কিন্তু আমরা চাইলেও এটা আপাতত ঠিক করতে পারবো না। এখন যদি আমি ধরি কন্ট্রোল চেপে এটা নড়াচ্ছি, নড়তেছে না। প্যান টুল কিন্তু খুব স্পেশাল জিনিস, এই জন্য আমি এটা নিয়ে পুরো একটু সময় নেব বেশি। নিচ্ছি, নিলাম, আবার এখানে এই যে দিয়ে দিলাম। আমি দেখেন কন্ট্রোল চেপে কিন্তু নড়াইতে পারতেছি। এবার অল্টার চেপে এটা আমি ভেঙে ফেললাম। যখনই অল্টার চেপে ভেঙে ফেললাম তখন যে আমি কন্ট্রোল ধরে নড়াই, শুধু আমাদের ডিরেকশন হ্যান্ডেলটাই নড়তেছে, কিন্তু আমাদের ব্যাকের যে কন্ট্রোল হ্যান্ডেল আছে সেটা কিন্তু নড়তেছে না। অর্থাৎ আমাদের অল্টার চেপে এটা ভেঙে ফেললেই সেটা কিন্তু আর কাজ করবে না। আর যখনই আমি কন্ট্রোল ধরতেছি তখন দুপাশেটাই কাজ করতেছে। আর যখনই অল্টার চেপে ভেঙে ফেললাম তখন কিন্তু আর এটা দুই পাশে আর কাজ করতেছে না। যতটুকু বলছি এতটুকু কি ক্লিয়ার হয়েছে? আমার মনে হচ্ছে ভালো করে আমি বুঝাইতে পারিনি। আমার কথা শুনতেছেন? স্যার আমি কি বুঝতেছেন কি না? আমি স্যার অল্প স্যার অল্প অল্প বুঝছি স্যার। ওই যে স্যার, ওই যে আপনি যে দেখাইছেন যে আসলে ওই যে ভাইঙ্গা যে ফেলাটা, এটা স্যার যখন আমরা ব্যাকগ্রাউন্ড, যখন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা কোনো শেপ থেকে ওই জিনিসটা তুলে আনবো, তখন কি স্যার যদি ওই যে হয় না অনেক সময় যে আমি শেপটা নেওয়ার ক্ষেত্রে অনেকে বাঁকা হয়ে যায় বা বাঁকা শেপ আসে বা একটু কর্নার শেপ আসে রেক্টেঙ্গেলের মতো, তখন কি ওই রেক্টেঙ্গেলটা থেকে মানে ভাঙতে হবে এই অল্টার যখন, চেপে তখনই? হ্যাঁ, যখন আমাদের কর্নার আসবে আমরা তখনই শুধু ভাঙবো। যে যেমন এখানে এটা 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 কি বলেন দেখি, গাড়ির এই জায়গায়, এই যে আমি বললাম কর্নার কার্ভ লাইন, এটা কিন্তু জি স্যার, এটা তো কর্নার এসে স্যার, এখানে দেখা এটা তো যাইতেছে আমি যে এখানে এটা তো আমি কর্নার দেখতেছি না, এটা তো আমি কার্ভ দেখতেছি। ওই এই যে এই জায়গাটা। হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখেন, এই কিন্তু ও কর্নার হচ্ছে যদি দেই তাহলে এটা হচ্ছে একেবারে কর্নার। আর এটা দেখেন জি হালকা জি, হালকা করে দেখেন এই যে ঘুরে গেছে। ব্যান্ড আছে হ্যাঁ। হ্যাঁ, এই যে ঘুরতেছে এটা হচ্ছে কার্ভ। আর যখন আমরা কিন্তু আমরা কি করি, এখানে এখানে আমরা কার্ভ কর্নার করা যাবে না, যেটা কার্ভ ওটা আমাকে কার্ভই করতে হবে। কার্ভি করে। আর আমি জি জি, কর্নার করতে পারি কিভাবে, অল্টার চেপে। যখন আমি অল্টার চেপলাম দেখেন এই পাশে একটা কর্নার হয়ে গেল কিন্তু। আর এগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু এই যে অল্টার চেপেটা ভাঙবেন না। আমরা যখন অল্টার চেপেটা ভেঙে ফেলি তখন সেটা স্মুথ হয় না। একবারই কর্নার না হলে এটা আমরা কর্নার চাপবো না। এই জায়গাটা কার্ভ। হ্যাঁ, এখানেও ছোট্ট করে কার্ভ আছে, যেখানে ছোট্ট করে কার্ভ আছে এখানে কার্ভের আগে একটা পয়েন্ট নিব, কার্ভের পিছনে একটা নিব। যেমন এই জায়গায় আমরা একটা কর্নার দিতে পারি, এই যে এই জায়গায় একটা দিলাম কর্নার, তারপর এই পাশে টানে দিলাম। এটা হচ্ছে ডিরেকশন করে দিলাম যে কোন পাশে যাবে, এই চাকা বরাবর যাবে, এই যেভাবে চাকা বরাবর যাবে। এটা হচ্ছে পুরোটাই চাকাটাই একটা কার্ভ। এখান থেকে পুরাটাও নেওয়া যাইতে পারে, পুরাটা যদি না নেওয়া যায় তাহলে এখান থেকে আমি অল্প একটু নিলাম, অল্প একটু নিয়ে দেখেন আমি কন্ট্রোল ধরে এটা আমি ছোট করে দিলাম, কন্ট্রোল চেপে দেখেন এটা ছোট হচ্ছে, কিন্তু এটা আমার ভেঙে যাচ্ছে না। এটাকে বলা হয় সফট কর্নার। যে আমি যেটা করতেছি দেখেন দুই পাশেরটা নড়তেছে না, যদি দু পাশেরটাই নড়ে তাহলে এটা কিন্তু সফট।
আর যখনই আমি জি জি অল্টার চাবিটা ভেঙে ফেলবো, এবার কিন্তু কন্ট্রোল দিচ্ছি, এবার আর দুপাশেরটা নড়তেছে না। যখন একবার ভেঙে ফেলবো সেটা আর দুপাশেরটা নড়বে না। এই জন্য এটা আমরা ভাঙবো না, যতক্ষণ ভাঙি তখন এটা কর্নার হয়, তখন এটা স্মুথ হয় না। আমি এই যে যেমন পুরোটাই আপাতত নিচ্ছে না, সেহেতু হালকা করে এখান থেকে নিলাম। এটা বড় হয়েছে ঠিক আছে, আমি কন্ট্রোল চাবিটা ছোট করে নিলাম, তাতে আমার কাজটা করতে সুবিধা হয়। এই যে এটা ডিরেকশনটা এতটুকু দিয়ে দিলাম, আবার পিছনের দিকে ওইটা ঠিক রাখছি। তাহলে যদি আমরা এখান থেকে নিই, এটা কিন্তু একটা কর্নার হচ্ছে, এখান থেকে এটা অল্টার চেপে এ পাশে দেখিয়ে দিলাম। তাহলে ডিরেকশন বারকে দেখিয়ে দিব আমরা কোন পাশে কাজ করতেছি। যদি কর্নার হয় শুধু তখনই আমরা কর্নার অ্যাপ্লাই করব। দেখেন আমরা চাইলে এটা এক ভাগও নিতে পারি, পুরোটাও নিতে পারি, যেহেতু এটা স্ট্রেট লাইন। এই যে দিয়ে দিলাম, পুরোটাই স্ট্রেট লাইন। আবার এই জায়গায় দেখেন এটা মনে হয় বোঝা যাচ্ছে না, লেভেল নিলে এটা বুঝাইতে পারতাম, এটা আমি একটু ছোট করে দিলাম। এখান থেকে অল্টার চেপে, আচ্ছা, কন্ট্রোল এটাকে ছোট করা যায় না? হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল চেপে, হ্যাঁ কন্ট্রোল চেপে এটা আমরা, কন্ট্রোল চেপে। হ্যাঁ কন্ট্রোল চেপে এটা আমরা ছোট করতে পারি, অল্টার চাপলে আবার ভেঙে যাবে। জি যেটা যেভাবে প্রয়োজন, যেমন পিছন দিকে আমার আরও একটু নেওয়ার প্রয়োজন হচ্ছে, আমি কন্ট্রোল চেপে এটা এই যে একটু বাড়াই দিলাম, দেখেন এই যে বাড়তেছে, অর্থাৎ আমি এটা কন্ট্রোল করতেছি। আর সামনেটা কি করতেছে, ডিরেকশন দিচ্ছে। যেমন আমি এখানে দিচ্ছি, এটা সরাসরি নিয়ে নিচ্ছে, এটা কিন্তু আমাদের আবার কর্নার, এই যে জায়গায় এখান থেকে কোণ করে এই যে কোণ নিয়ে নিচ্ছে। আবার এই জায়গায় একটু আবার কার্ভ। আর এই যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো তখন কিন্তু আমাদের কাজটা জুম করে করতে হবে, জুম করে হলে এটা স্মুথ হয়। তাই বলে এত বিশাল জুম কিন্তু না, যে আমরা যতদূর পর্যন্ত পিক্সেল বুঝতে পাই, পিক্সেল হচ্ছে এই যে ঘরগুলা, তাহলে আমি এখানে কিন্তু পিক্সেল বুঝতে পারতেছি। এভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ছবির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও দেখাবো, দেখি আমি দেখাই। তাহলে পাথ কোনটা বলেন দেখি। পাথ হচ্ছে এই যে আমি টানতেছি, এটাই হচ্ছে পাথ। এটা দেখেন ওয়ার্ক পাথে আছে, এটা আমরা কিন্তু ওয়ার্ক পাথে রাখবো না, এটা আমরা পাথ 1 ডবল ক্লিক করলে পাথ 1 হয়ে যাবে, কিন্তু এখান থেকে আমরা পাথ নিয়ে নিয়ে কাজ করব। কেননা আমি যখন দেখেন এখানে কিন্তু আমার ওইটার যে পাথটা ছিল ওইটা আমি আর খুঁজে পাচ্ছি না, আচ্ছা এখানে নাই ওই পাথটা। যখন এখানে পাথ 1 ক্লিক করতেছে এই যে তখন কিন্তু এটা এখানে চলে আসতেছে, এই যে পাথ চলে আসছে। সেটা আমরা যখন পাথের কাজ করব তখন এখানে আমরা পাথ নিয়ে নিয়ে কাজ করব, যেভাবে লেয়ার নিই ঠিক সেভাবে এখানে পাথ নিয়ে নিয়ে কাজ করব। এবার তাহলে যেটা করব, শেপ তৈরি করে, ওই যে আপু যে বললো শেপ কাটাকাটির বিষয়টা, আপু দেখেন আমি এখন শেপ কাটার বিষয়টা দেখাচ্ছি, এখানে যে শেপ কাটার বিষয়টা দেখাচ্ছি, আপনি যে শেপ করার, এই যে এখান থেকে শেপ কাটার যে বিষয়টা বলতেছেন একই রকম, একেবারেই কোনো পার্থক্য নাই, হুবহু একই রকম। তাহলে শেপ তৈরি করি, প্যান টুল দিয়ে আমরা কী কী তৈরি করতে পারি বলেন দেখি। পাথও তৈরি করতে পারি, শেপও তৈরি করতে পারি। শেপ আমরা যখন তৈরি করব, যখন এই ধরনের শেপ যেমন হয়, এই যে শেপ দিলাম, আমরা বলতেছি যখন এখান থেকে আমরা শেপ দিলাম তখন সেটা শেপ ক্রিয়েট করতেছে, আর যখন পাথ দিচ্ছি তখন পাথ ক্রিয়েট করতেছে। আমি তাহলে এবার শেপ দিয়েই দেখাই, স্ট্রোক আমার লাগবে না, স্ট্রোক অফ করে দিলাম। শেপ কাটানোর বিষয়টা এখানে নিলাম, ওকে ওকে। যখনই এইটা দেখেন আমি একটার সঙ্গে আরেকটা লাগাবো কিভাবে, যখন দেখেন মাউসটা নিয়ে গেছে তখন একটা ছোট্ট একটা গোল বৃত্ত চলে আসতেছে, যখনই গোল বৃত্ত দিচ্ছি তখন এটা শেপটা লেগে যাচ্ছে। কাটার আগে ভিতরের টুলগুলো সম্পর্ক একটু দেখাই। দেখেন এখানে প্যান টুলের নিচে আছে কি, ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলটা কি আমাদের ল্যাসো টুলের মতো কাজ করবে। যেমন আমি দিলাম এখানে, দেখেন আমি ইচ্ছা মতো ফ্রি হ্যান্ডলিভাবে শেপ কিংবা পাথ তৈরি করতে পারতেছি। তাহলে নিচের দিকে যে ফ্রি ট্রান্সফর্ম টুলটা আছে, এটা আমাদের কি কাজ করে, ফ্রিলিভাবে আমাদের ফ্রি হ্যান্ডভাবে আমরা ইচ্ছা মতো শেপ কিংবা পাথ তৈরি করতে পারি, ঠিক ল্যাসো টুলের মতো। আর নিচের দিকে দেখেন একটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট জিনিস কোনটা, এই যে দেখেন এখানে এটার ক্ষেত্রে এই যে একটা করে পয়েন্ট আছে,
এই যে এখানে পয়েন্ট দেখছেন, এখানে ছোট্ট করে একটা, আমরা এখানে এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বলেন দেখি এটাতে। এই যে এগুলাকে এক একটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়, এটাতে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? 4টা। হ্যাঁ 4টা, যেখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা 4টা অ্যাঙ্কর পয়েন্ট। আর এটাতে যদি দেখি, 1টা 2টা 3টা এই যে 4টা দেখেন 5টা অনেক অ্যাঙ্কর পয়েন্ট, অনেক। এটা গুনতে অনেক সময় লাগবে। যাও, এখানে এই যে এক একটা পয়েন্ট আছে, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আর এখানে দেখেন লেখা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তার মানে এখানে কি করবে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড যোগ করবে। এই যে এখানে আছে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন দিলাম, এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমার এখানে মিডিলে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার প্রয়োজন হচ্ছে, যখন মাছটা নিয়ে যাচ্ছে এখানে প্লাস হয়ে যাচ্ছে, এই যে এখানে ক্লিক দিলাম, দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তবে এগুলো অ্যাঙ্কর পয়েন্ট না, এগুলো হচ্ছে হ্যান্ডেল। এই যে দেখেন, দেখছেন যখন অ্যাঙ্কর পয়েন্টটা দিছি ওখানে ওটার সঙ্গে কিন্তু দুইটা হ্যান্ডেলও তৈরি হয়ে গেছে। তাহলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা হলো, 5টা। তবে এই যে এখানে দেখাচ্ছে এটা একটা আর এটা একটা, এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট না। অ্যাঙ্কর পয়েন্ট কি হয়, চতুর্ভুজ আকারের মতো হয়। আর হ্যান্ডেল কি হয়, ওখানে হালকা ওইটা হয় রাউন্ডেড। এটা দেখেন, এটা কি হচ্ছে, এই আইকনটা হচ্ছে রাউন্ডেড। আর অ্যাঙ্কর পয়েন্ট যদি দেখি, এটা হচ্ছে আমাদের বর্গ আকৃতির। তাহলে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। এই যে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করছি, এখানে একটা অ্যাড করছি। আর নিচের দিকে দেখেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা কি করতে, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি। এখানে যদি দেই, এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট হলে আমরা তেমন কোনো বুঝতে পারবো না, কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হলে আমরা কিন্তু একটা পার্থক্য দেখতে পাবো। দেখেন এটা আমি ডিলিট করতেছি, কি হয়েছে বুঝতে পারছেন? ডিলিট করে জি স্যার। একটা শেপ তৈরি হয়ে গেছে। এবার এই পাশেরটা যদি ডিলিট করি, তাহলে এই পাশেরটা দিয়েও এটা একটা শেপ তৈরি হয়ে গেছে, অর্ধেক সার্কেল। অর্ধেকটা। কারণ ওই পয়েন্টটা ডিলিট হয়ে যাওয়ার কারণে এই পয়েন্ট আর এই পয়েন্ট একটা, এই পয়েন্ট আর এই পয়েন্টের সঙ্গে একটা ম্যাচিং হয়ে গেছে। এগুলা ডিলিট করলে কি আমরা পার্থক্য দেখতে পাবো? এই যে এগুলা ডিলিট করলে কি মনে এটা হচ্ছে? তো মনে হয় স্যার ওই কন্ট্রোল প্যানেল গুলাই আছে মনে হয় নাকি? কন্ট্রোল প্যানেল বলতে যেমন এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, হ্যাঁ এটা কন্ট্রোল, এই যে এটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা ডিলিট করলে পার্থক্য দেখতে পাবো আমরা। হতে পারে স্যার। এটাতে আমরা পার্থক্য দেখতে পাবো না, কেন বলেন দেখি। এটা যদি আমি তুলে দেই, তাহলে এটা আর এটা তো স্টেট বরাবর জোড়া লেগে যাবে, যে স্টেট বরাবরই, স্টেট বরাবরই আছে। আর ও আচ্ছা আচ্ছা। এগুলা কেন ঘুরে গেল বলেন দেখি। যখন আমি ডিলিট করব, তখন এটা আর এটা জয়েন হবে। কোনটা কোনটা জয়েন হবে, এটা ওটার পাশে দুইটা। যেমন ঠিক একইভাবে যখন এটা ডিলিট করতেছে, তখন এটা আর এটা ওইটার পাশে দুইটা জয়েন হচ্ছে। তাহলে আমি এটা যদি ডিলিট করে দিই, এই যে আবার ডিলিট করতেছি, এই যে দিলাম, এটা জয়েন হয়ে গেল, ঠিক এটা জয়েন হয়ে গেল, এই যে জয়েন হলো। কিন্তু আমি এটা যদি ডিলিট করি, তাহলে এটা জয়েন হবে। তাহলে এই জন্য আর পার্থক্যটা পাচ্ছি না। ঠিক একইভাবে এই ইমেজের ক্ষেত্রেও। আর দেখেন আমি এটা কীভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করতেছি, এটা শেপ সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল চেপে এটা ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা শেপ সিলেক্ট করতে পারবো। তাহলে এই যে এইগুলোর ক্ষেত্রে সেম, আমি এটা এখানে রাখতে চাচ্ছি না, ক্লিক দিলাম, এটা বাধা, এটা কিন্তু চলে গেছে। তাহলে এইটা আর এই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড হয়ে গেছে। যেমন এইটার ক্ষেত্রে দেখেন, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কোথায়, এখানে একটা। যদি আমি এটা ডিলিট করে দিই, তাহলে এইটা মিলে গেছে, কিন্তু সরাসরি সোজা হয়নি কেন? এটার এই যে আমাদের যে কন্ট্রোল বার বা ডিরেকশন বার, এগুলো হচ্ছে অনেক বড় করে নেওয়া হয়েছে, এই জন্য এটা হচ্ছে না। আমি যদি এখন বড় করে দিই, দেখেন এটা সরে যাচ্ছে। আর এগুলো যদি আমি ছোট করে দিই, ওকে, এইটা দিয়ে আমরা তাহলে ডিলিট করতে পারি। আর সবার শেষে দেখেন একটা আছে কনভার্ট পয়েন্ট। কনভার্ট পয়েন্ট কি কাজ করে, কনভার্ট করবে কর্নারকে কার্ভ করবে, কার্ভকে কি করবে, কর্নার করবে। তাহলে আমি এখানে দুইটা, একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, সম্ভবত এটা পাথ মোডে আছে, এই জন্য হচ্ছে, এই যে পাথ শেপ মোডে নিলাম, একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম আর একটা ইলিস্টোন নিলাম। এই পাথ মোড কিন্তু আমাদের এই শেপের মধ্যেও থাকবে, কিন্তু এই যে এখানে সিলেকশন, এটার মধ্যে কিন্তু পাথ মোড থাকবে না। তাহলে দেখেন এই যে এখানে অপশন আছে, এটা কী দেওয়া আছে, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। আমাকে এখন বলেন যে এই যে এটা কি কর্নার না কার্ভ? এটা কর্নার না কার্ভ? এই যে আমার মাউসটা যেখানে আছে,
কেউ বলতে দিস ইজ আ কর্নার। হ্যাঁ কর্নার, এটা হচ্ছে কর্নার। তাহলে আমি কর্নার কর্নার এটা কি করবে, কর্নারকে কি করবে, কার্ভ করবে। সরাসরি জি স্যার। কার্ভ করতেছে কি, কার্ভ, এই যে দেখেন এখানে ক্লিক দিলাম, ওই যে কার্ভ করতেছে। যখনই আমি এখানে ক্লিক দিয়ে যে টান দিচ্ছি, দেখেন এটা কি হলো, কর্নার থেকে কি হয়েছে এবার কার্ভ। এই পয়েন্টটাকে কি সিলেক্ট করা লাগছে তখন? হ্যাঁ ওই পয়েন্টটাকে, পয়েন্টটাকে হ্যাঁ অবশ্যই ওই পয়েন্টটাকে সিলেক্ট করতে হয়েছে। সিলেক্ট কীভাবে, এই যে কর্নার কার্ভ আছে, আমি এখানে এই যে ধরে, যখন এখানে ধরতেছি মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ধরে এইভাবে টান দিচ্ছি। আর যদি শিফট চেপি তাহলে এক্স্যাক্টভাবে ওটা দেখেন একেবারে সোজা, দুপাশে হ্যান্ডেল দুইটা একেবারেই সোজা। আর যদি ছেড়ে দিই তাহলে যেভাবে দেখেন কর্নার কী হলো, কার্ভ হইলো। তাহলে এটার কর্নারটা কার্ভ হইলো। আর এটা দেখি, এটা যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে এটার ক্ষেত্রে দেখেন এটা কি আমাদের কোথাও কোনো কর্নার আছে? না স্যার, সব পুরোটাই তো পুরাটাই সার্কেল। পুরাটাই সার্কেল। তাহলে এখানে যদি আমি জাস্ট একটা ক্লিক দিই, কি হয়, চেঞ্জ হয়ে গেছে। এটা এবার দেখেন কর্নার কর্নার তৈরি করে ফেলছে, এই যে কর্নার তৈরি করে ফেলছে। আর যখন এখানে আবার ক্লিক দিলাম, আবার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি ক্লিক দিই তাহলে দেখেন সব কি কর্নার হয়ে গেছে। ট্রায়াঙ্গেল। এভাবে শেপ থেকে আমরা অনেক কিছু করতে পারি। এই শেপ দিয়ে আমরা, যদিও এই শেপের যে স্টাইলটা আছে এটা ইলাস্ট্রেটরে খুব ভালো হয়, ফটোশপে তেমন শেপের স্পেশালিটিটা অত ভালো হয় না। তাহলে আমরা এখানে শেপটা চেঞ্জ করে ফেললাম। আমার মনে হয় এখানে প্রত্যেকটা, এখানে যে 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 কয়েকটা টুল আছে কয়েকটা মনে হয় ক্লিয়ার। তাহলে প্রথমটা কী করে, আমরা সরাসরি সাধারণভাবে প্যান টুল ইচ্ছা মতো এইভাবে আর্ট করতে পারি। তারপরে যেটা আছে এটা কী করে, ফ্রি ট্রান্সফর্ম, আমরা ইচ্ছা মতো এইভাবে হাত দিয়ে তৈরি করতে পারি, লেসো টুলের মতো। লেসো টুলের মতো। যেটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটা কি করে, অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে। আমার যেখানে, যেমন এখানে মনে করেন এই যে এইটার ক্ষেত্রে নেই, এটা কোথায় আছে, এটাতে, এই যেমন এটার ক্ষেত্রে এটা যদি আবার আমি কর্নার করতে চাই, এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম। অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে এটা আমি এই যে টেনে দিলাম। তাহলে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করছি বলেই এটা কিন্তু বড় হয়েছে। আমি যদি দেখি এটা আবার এই জায়গায় এসে আমি যেটা কর্নার থেকে এই যে কার্ভ করে দিই, এবার দেখেন আবার কেমন দাঁড়াচ্ছে, একটা তীর হয়ে গেল। তাহলে আমরা গতকাল যে ওই যে বেড়াটা বানাইছিলাম, কিন্তু বাড়ির শেপটা বানাইছিলাম, এটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। জি। আর যখন আমরা শেপ কেটে কেটে কাজ করি, যেমন আমি কেটে দিছি, সরাসরি প্যান টুল দিয়ে আর্ট করে নিই, তখন সেটা বেশি স্মুথ হয়। আর যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এটা কি করে, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে বাদ দেব। হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্টকে বাদ দেয়। তাহলে এখান থেকে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করলাম, তাহলে কি হবে, এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্টটা জোড়া লেগে যাবে। এই যে দেখেন, এই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এবার আসবো উপরের যে হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট কেটে ফেলা, এটা হচ্ছে অ্যালাইন। আমরা সরাসরি এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করতে পারি। আমরা উপর থেকেই অ্যালাইনটা করে নিব। প্রথমে আছে দেখেন কি দেওয়া আছে, নিউ লেয়ার। যখন আমি নিউ লেয়ার কি করবে, নতুন নতুন লেয়ার তৈরি করবে। আমি দেখেন এখানে একটা তৈরি করা হয়ে গেল, আমি এটা ডিসপ্লে করলাম, এই যে এটা ডিসপ্লে করলাম, যখন আবার একটা দিলাম, দেখেন আর একটা লেয়ার তৈরি হয়েছে, শেপ 2। এটা কি করবে বলেন দেখি, নতুন লেয়ার তৈরি করবে, এদের নতুন লেয়ার তৈরি করতেছে। তাহলে আমি এখান থেকে একটা শেপ তৈরি করি, শিফট শেপে। আমাকে কে বলছিলেন শেপ কাটার বিষয়টা, তন্নি আপু, আপনি বলছিলেন শেপ কাটার, না কে, না ভাই আমি কে আপু? এই দেখেন আপনার শেপ কাটার বিষয়টাই কিন্তু দেখাচ্ছি আমি। আমি দেখেন আমরা এখান থেকে যদি নেই, যেই শেপ তৈরি হচ্ছে ওই শেপেই কিন্তু আমাদের, এই যে এখানে শেপগুলো যে নিচ্ছি ওই শেপেই কিন্তু এখানে তৈরি হচ্ছে। ঠিক, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, একটু মনোযোগ দেন তাহলে বুঝে যাবেন। এদিকে যারা আছেন তারাও দেখেন, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিছি। আর এখানে আমার প্যান্টুলের ক্ষেত্রে বা প্যান্টুলের ক্ষেত্রেও আমরা এই রেক্ট্যাঙ্গুলার টু এটা কি নিতে পারতাম। দেখেন এই যে আমি শিফট দিলাম, এখানে একটা শিফট, রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছি। আর গাইড নিলে এটা আমাদের সমান করে নেওয়া যাইতো। যে রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি ঠিক সেম হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলারটা। আমি এটা নিচ্ছি কেন, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নেওয়ার কারণ হচ্ছে যে আমরা এই যে যে কাটাকাটির বিষয়টা আছে, এই সেই কাটাকাটির বিষয়টা বুঝতে পারবো। এবার দেখেন নিচের দিকে আছে কম্বাইন শেপ, একটা আইকন দেওয়া আছে। আইকনটাতে বুঝতেছি যে একটা শেপ আর একটা শেপের সাথে লেগে গেছে।
এইটা কি করবে, এই কম্বাইন শেপটা একটা শেপ আরেকটা শেপের সাথে লেগে যাবে। আপু দেখেন এইটাই, এই যে কম্বাইন শেপ দিলাম, আমি কোথায় সিলেক্ট করে রাখছি কম্বাইন শেপ। এবার এখান থেকে আমি ক্লিক করে শেপ তৈরি করলাম। তাহলে এবার কী হয়েছে দেখেন, এবার কিন্তু আর নতুন লেয়ার তৈরি হয়নি। তাহলে এই শেপের সঙ্গে এই শেপ যুক্ত হয়ে গেছে, কিন্তু আমরা এখানে একটা ভিতর থেকে ছোট করে একটা লাইন দেখতে পাচ্ছি। এই লাইনটা রিমুভ করার জন্য আমাদের মার্জ করতে হবে। এখান থেকে দেখেন মার্জ শেপ কম্পোনেন্টস, এখানে যদি দিই তাহলে লাইনটা চলে যাবে। এখানে বলতেছে কি আমরা রেগুলার পাতের মতো কাজটা করবো, দ্যাটস দ্য অপারেশন উইল ট্রুন এ লাইভ শেপ ইনটু এ রেগুলার পাথ। আমাদের রেগুলার পাথের মতো এটা হয়ে যাবে। এটা আমরা যদি এখানে কন্টিনিউ করে দিই, দেখেন এটা কিন্তু চলে গেছে। তাহলে আপনি দেখেন আমরা কিন্তু শেপ জোড়া দিছি, শেপ অ্যাড করছি। আমরা ঠিক এইখানে যে কাজটা করছিলাম, স্মরণ আছে আপনাদের? এই যে এটা স্মরণ আছে আপনাদের? এটা কি করে যোগ করে, এটা বিয়োগ করে, এটা যেটা কমন সেটা রাখে, ওই কাজটাও কিন্তু এখানেও হচ্ছে। এবার দেখেন তারপরে কি আছে, সাবট্রাক্ট ফন্ট শেপ, অর্থাৎ উপরে যে শেপটা থাকবে সেটাকে বিয়োগ করবে। আমি এটা ক্লিক করলাম, এখানে নিলাম, ওকে ওকে ওকে। তাহলে কি করছে, আমার শেপটা কেটে ফেলছে। যখন আমি মার্জ দিব বাকি লাইনগুলো চলে যাবে। তাহলে আপু শেপ কাটা দেখলেন, এটাই। ঠিক একইভাবে যদি আমি ওই যে এই শেপটাকে আমি প্যান টুল বাদ দিয়ে এই যে শেপ নিই, এই যে রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এখান থেকে আমি সাবট্রাকে দিলাম, তাহলে দেখেন এবার যতটুকু নিছি ততটুকু কী হয়েছে, মাইনাস হয়ে গেছে। এই কাজটাই একই কাজ। আবার এখানে প্যান টুল নিলাম, এবার দেখেন ইন্টারসেক্ট, অর্থাৎ যতটুকু আমার কমন, যেই শেপটা আমার যেহেতু এই পুরো শেপটার মধ্যে যতটুকু আমি সিলেক্ট করব ততটুকুই শুধু থাকবে। এখান থেকে আমি যতটুকু সিলেক্ট করতেছি ততটুকুই থাকতেছে, অর্থাৎ পুরা শেপের মধ্যে যেই জিনিসটা আমার কমন, যেটা সিলেক্ট করব ওটাই থাকবে, ওটাই হচ্ছে আমার ইন্টারসেক্ট শেপ। এবার দেখেন সবার শেষে যে আছে এক্সক্লুড ওভারল্যাপিং, এটা কি করবে, তাহলে এটা সিলেক্ট করে দেখি আমরা কি করতেছে। দেখেন যেটা ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ কোনটাকে বলে, একটার উপর একটা, এই শেপটার উপর এটা উপরে উঠে গেছে, তাহলে যতটুকু আমাদের মিলে গেছে সেটা ডিলিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং। কি আপু আপনার কি মনে হচ্ছে আপনি শেপ কাটতে পারবেন বা জোড়া দিতে? এই যে দেখেন, এই যে এটাও এই যে আমি আপনার জন্য এটা একটু দেখা দিচ্ছি, যারা আছেন তারাও দেখেন, তারাও বুঝতেন। আমি একটা শেপ থেকে একটা শেপ কাটতে চাচ্ছি, এই যে আমি এটা নিলাম, এই শেপটা থেকে আমি অর্ধেকটা কেটে ফেলতে যাচ্ছি, তাহলে শেপ নিলাম, এখান থেকে কেটে ফেলার জন্য দিব সাবট্রাক্ট, শেপের ক্ষেত্রে সরাসরি কাটতে মাঝে সাঝে এই সমস্যাগুলো হয়। এই সাবট্রাক্ট সিলেক্ট করা আছে, এখানে দেখেন মাইনাস চলে আসছে। এখন আমার যতটুকু কেটে ফেলার প্রয়োজন আমি সিলেক্ট করলাম, এই যে এটা কেটে গেছে, আর মার্ক করে দিলে শেপ তৈরি হয়ে গেল। যেমন এটা শেপ তৈরি হলো। এখান থেকে যদি আমি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে দিয়ে দিলাম কম্বাইন দিলে এখানে দিলাম, এই দুটো শেপ একটা হয়ে গেছে। এই যে আমি চাই এই যে একসঙ্গে এটা মুভ করতে পারতেছি, এটাই ঠিক আমরা প্যান টুলে যে কাজটা করলাম ওই কাজটা এখানে হলো। এখন আপনাদের যেটা হোমওয়ার্ক হবে, এখানে ক্রিয়েটিভিটির যে হোমওয়ার্কটা দেয়া আছে, এটা যদি আপনাদের হোমওয়ার্ক দিই আমার মনে হচ্ছে একজনও কমপ্লিট করবেন না। আমি কিন্তু ঠিকই কমপ্লিট করছিলাম। এখানে কি হোমওয়ার্ক আছে কেউ পড়েন দেখি, এই যে জুম করে দিচ্ছি। এখানে 6 নাম্বার ক্লাসে যে হোমওয়ার্কটা আছে আমি এই হোমওয়ার্কটাই দিব, কেউ একজন পড়েন। এখানে তো হোমওয়ার্ক ক্লিপিং A to Z, ক্লিপিং পার্ট A to Z স্মল ক্যাপস অল আলফাবেট, অর্থাৎ সব A to Z আমার ক্লিপিং করতে বলছে, আর ক্লিপিং কাট করতে বলছে 5টা ইমেজ, ওই কাজটাই দিব আপনাদের। দেখেন আমি এখানে টেক্সট নিচ্ছি, টেক্সট নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, কিভাবে লিখবো আপনারা সবাই জানেন। বিফোর আপনারা কিন্তু লিখছেন, আপনারা সবাই জানেন, যারা জানেন না এখানে যখন টির মধ্যে ক্লিক দিলে আমরা টেক্সট লিখতে পারি। এই যে এখানে টেক্সটে ক্লিক করার পর এখানে ক্লিক দিলেই আমরা এখানে লিখতে পারি। এখানে আমি
এখানে আমি ফন্ট সিলেক্ট করতেছি তহমা, টি এ, এই যে তাহমা ফন্টটা আমি সিলেক্ট করতেছি, এই বোল্ডটা সিলেক্ট করতে পারেন। তাহমা সিলেক্ট করার পর আমি এখানে ছোটো হাতের একটা এ নিলাম, তারপরে টিক দিয়ে দিলাম। আমরা ট্রান্সফর্ম টুল জানি, কন্ট্রোল টি চেপে এটা আমরা বড় করব। এটা আমি বড় করলাম, এটা আমি আলাদা একটা কালার দিই। কালারটা দিব কিভাবে, যখনই এটাতে সিলেক্ট থাকবে, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই যে কালারের অপশন চলে আসছে উপরে, ওই যে আমাদের শেপ যেভাবে কালার দিতাম ওই কালার অপশন চলে আসছে। এটা আমি রেড কালার নিলাম। এটা আমরা এখন পাত করব, এটাকে আমরা পাত করব। এই যে পাত নিলাম, পাত থেকে এই যে পাতের মধ্যে এখানে ক্লিক দিলাম, পাত 1, পাত 1 থেকে যে আমি প্যান টুল নিলাম, এখানে শেপ মোড থেকে কি করে দেব, পাত মোড। এটাকে আমরা পাত করব। এটাকে পাত করলে কি হবে, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এটা আমাদের কি কর্নার, এই জন্য আমি এখানে একটা কর্নার জাস্ট ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার আমি একটা ব্ল্যাক নেইনি, তাহলে আমাদের যে দেখেন আরেকটা জিনিস মিসিং গেছে। এই যে আমার একটা কিন্তু রশির মতো আসতেছে বা একটা রাবারের মতো আসতেছে, এটা কিন্তু আপনাদের আসবে না। এই যেটা সেটিং বাটন থেকে এই যে রাবার টুল, এটা টিক দিয়ে দেবেন, রাবার ব্যান্ড। এবার দেখতেছি, দেখেন আমার কিন্তু কোনো রাবার আসতেছে না, আমার ক্লিক করতেছি তখন এই অপশনটা আসতেছে। এটা দেখার জন্য সেটিং থেকে এখানে রাবার ব্যান্ড এটা অন করে দিবেন, তাহলে এটা দেখা যাবে। ঠিক আছে, এই যে রশির মতো একটা বা রাবারের মতো আসতেছে এটা, তাহলে আমি এখানে একটা নিলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম। তারপর যতদূর নেওয়া যায় এটা আপনারা চেষ্টা করবেন কি সবচেয়ে কম অ্যাঙ্কর পয়েন্ট কম নেওয়ার। এইভাবে কিন্তু না, এখানে একটা ক্লিক দিলাম, এইভাবে ছোট ছোট করে নিচ্ছে। এই যে দেখেন আমি কিভাবে করতেছি, এই যে ক্লিক ক্লিক দিয়ে নিচ্ছি, কিন্তু এই যে ছোট ছোট এভাবে ক্লিক ক্লিক দিয়ে নিচ্ছি। এভাবে ক্লিক ক্লিক দিয়ে নেওয়া যাবে না, ক্লিক ক্লিক দিয়ে নিলে আমাদের যে এর শেপ আছে এই এর শেপটা আমরা তৈরি করতে পারবো না। দেখেন এই যে কি হচ্ছে, এই জায়গায় কিন্তু কেটে গেছে, দেখছেন এখানে দেখেন কর্নার নাই, তাও কিন্তু এখানে কর্নার তৈরি হয়ে গেছে। এই যে এখানে কর্নার নাই, কর্নার তৈরি হয়ে গেছে, এই জন্য আমরা ক্লিক ক্লিক দিয়ে নিব না। এই যে এখান থেকে আমরা দেখবো যে কতটুক নেওয়া যাচ্ছে। এই যে এটা আমি নিয়ে নিলাম, এটা আমাদের রাউন্ড একটু ভিতর থেকে করব, অর্থাৎ এই যে এক একটা ঘর পিক্সেল আমরা এমনভাবে করবো যেন সাদা অংশ ভিতরে না আসে, অর্থাৎ সাদা অংশটা যেন না আসে, আবার ভিতরের দিকে লাল অংশ যেন বেশি কেটে নেওয়া না যায়। দেখেন এটাকে আমরা 1 পিক্সেল করে কাটছি। তারপর এই যে আবার এটাকে যত দূর নেওয়া যায় আমি সেই হিসাবে নিলাম। ওকে, তারপর এই যে নিচের দিক থেকে টানতেছি, এখান থেকে আমি চাইলেও পরে এটা ডিরেকশন, এটা হচ্ছে কন্ট্রোল বা ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা আমি একটু উপরে উঠাই দিলাম। তারপর এখানে দেখেন এটা কি আমার কর্নার, এই জন্য আমি এখানে অল্টার চেপে ক্লিক করে এপাশে ঘুরাই দিলাম। এপাশে সাদা অংশ একটু ভিতরে আসছে, তার মানে এটা একটু ভিতরে দেওয়ার প্রয়োজন, আমার সাদা অংশটা চলে আসছে, যেন আমার এই সাদা অংশটা না আসে। নেয়ার পরে আবার এপাশে এটা কি আমার কর্নার, এই জন্য কর্নার অল্টার চেপে এটা মুখটা ঘুরাই দিলাম। এটাও কি আমার কর্নার, এক্ষেত্রে কি হচ্ছে আমি কর্নার কার্ভ সবগুলোই প্র্যাকটিস করতে পারতেছি। যতটা কম অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া যায়, ততটা। আর অ্যাঙ্কর পয়েন্ট কি আমরা জানি, এই যে একটা ক্লিক দিচ্ছে, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। এই দেখেন এটা আমি সরাসরি দিয়ে নেই, কতটা হচ্ছে যাচ্ছে কি দেখেন, আমি সরাসরি নিচ্ছি, এখানে কিন্তু এই যে এই জায়গায় কেটে যাচ্ছে, দেখছেন এই কেটে যাওয়া যাবে না। তাহলে আমি এটা নেই, এখান থেকে নিলেও কি হচ্ছে, এই জায়গায় সাদা অংশ চলে আসতেছে। তাহলে এটা যদি আমি ছোট করে দিই তাহলে পারফেক্ট হবে। এই যে আমি এটা ছোট করে দিলাম, আর এই পাশে এটা ভিতরে ঢুকাই দিলাম। এটা ছোট করে দেওয়ার জন্য এটা কি হচ্ছে, এবার দেখেন আমি নিচ্ছি, এটা মিলে গেল। এটা একটু যদি বাইরে আসে, আমি এটা একটু কন্ট্রোল চেপে টাইনে বাইরে বের করে দিলাম, এটাও একটু বাইরে বের হয়ে গেছে, এটা সিলেক্ট করে একটু
অ্যারো কি চাপলাম, ভিতরে ঢুকে গেল। ঠিক একইভাবে এটা কি আমাদের এই যে হ্যান্ডেলটা দেখেন, এটা কিন্তু বড় হয়ে আছে। এটা যদি আমি এখানে ক্লিক দিই সরাসরি, এই যে নিচ্ছে না, বা আমি যদি কার্ভও করি এই যে টেনে, এটা কিন্তু নিচ্ছে না। তাহলে এটা আমাদের ছোট করে দিলে নিবে, ডিরেকশনটা ছোট করে দিই। এই যে ডিরেকশন পয়েন্টটা আমি একেবারেই ছোট করে দিলাম। তার মানে এখান থেকে এবার আমি দিলাম, এটা হচ্ছে কর্নার, এই যে উপরের দিকে কর্নার। তাহলে দেখেন এবার কিন্তু নিয়ে নিছে। তারপর আবার নিলাম, এটা সরাসরি দিলে নিচ্ছে না, এই জন্য আমি এটা ছোট করে দিলাম। তারপর দেখেন এই জায়গায় হালকা একটা ছোট্ট একটা কর্নার তৈরি হয়েছে, নিয়ে ঘুরাই দিলাম। আসলে যদি আমি এখানে সরাসরি নিতে চাই তাহলে কি হচ্ছে, এ পাশে থাকতেছে কিন্তু এ পাশের এই পিক্সেলটা নষ্ট হয়ে যাচ্ছে, বাইরে সাদা অংশ চলে আসতেছে। তার মানে এখানে একটা নিলাম, একটা কাছে নিলাম, আর একটা এখানে দিলাম। এখানে একটা কর্নার দিয়ে উপরের দিকে সিলেক্ট করে দিলাম। তারপর এটার সাথে আমি জোড়া লাগাই দিলাম। এই যে এখানে যখন জোড়া লাগাও একটা বৃত্ত আসবে, তার মানে এটা জোড়া লাগা যাবে, তখন দিলাম। এবার দেখেন এটাকে কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সাজায় ফেলছি। এটা এখন কি করব, একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পরে এটা কন্ট্রোল চেপে এটা কি করব, পাথটা সিলেক্ট করব। দেখেন এই যে পাথ, এখানে যদি কারো না থাকে উইন্ডো থেকে এই যে এখানে পাথ কোথায় লেখা আছে ওটা টিক দিয়ে দিবেন, তাহলে আমাদের পাথের এই অপশনটা চলে আসবে। কন্ট্রোল চেপে এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই সিলেকশনটা বাইরে নিয়ে আসবো। সিলেকশনটা বাইরে আনার আগে এখানে আমরা কালার অ্যাপ্লাই করে দিই। এখানে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম। ব্ল্যাক কালার অ্যাপ্লাই করা আমরা জানি কিভাবে। আমি এখানে কালার অ্যাপ্লাই করব, উপরের কালারটা ব্ল্যাক কালারটা কিভাবে অ্যাপ্লাই করব, অল্টার চেপে ব্যাক স্পেস, যে সরি এখানে তো আরেকটু জিনিস বাকি আছে। এই যে ভিতরের অংশটা নেই, তাহলে ভিতরের অংশটা নেই। এই যে পাথে ক্লিক করলাম, পাথে ক্লিক করে আবার প্যান্টুল নিলাম, তাহলে ভিতরের অংশটা নেই। এটা আমাদের কর্নার, সেই হিসাবে এখান থেকে এখানে আমরা একবারে নিতে পারি। এটা এই পাশে ঘুরাই দিলাম, এটাও কিন্তু কর্নার। কার্ভ হচ্ছে এই যে এটা। আমি এটা খুবই স্লোলি দেখাচ্ছি, যে আমাদের যেখানে ক্লিপিং পাথ করতাম ওরা এটাকেই বলা হয় আবার ক্লিপিং পাথ। কারো এত স্পিড ক্লিপিং পাথের, প্রচণ্ড স্পিড। এটার ক্ষেত্রে অনেক সময় কাছে ক্লিক দিয়ে এটা একটু উঠাই দিই। উঠাবো কীভাবে দেখেন, কন্ট্রোল চেপে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে টেনে উপরে উঠাই দিব, তাহলে এটা উপরে উঠানো যাবে। এই যে দিয়ে দিলাম, এটা ক্লিয়ার। সিলেক্ট করলাম, পাথ সিলেকশন হয়েছে। দেখেন এটা ভিতরেরটা কিন্তু কাজ করতেছে না। কেন করতেছে না, আমরা এখানে পাথ মোড থেকে এখানে সবসময় এক্সক্লুড মার্জ ওভারল্যাপিং শেপ করে দিব, তাহলে ভিতরেরটা কাজ করবে। আসলে এটা আমাকে প্রথমেই করার দরকার ছিল। আপনারা কি করবেন বলেন দেখি, এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটা দিয়ে কাজটা করবেন, নাহলে কিন্তু এই যে ভিতরেরটা সিলেক্ট হচ্ছে না। আমি পুরো সেভ দিয়ে দিই, সেভ দিয়ে ওপেন করি, তাহলে হওয়ার কথা। তাহলে এটা স্মরণ রাখেন, নাহলে এই সমস্যাটা পড়তে পারেন। আমার এটা আগেই দেওয়ার দরকার ছিল। প্যান টুল থেকে কোনটা রাখবো বলেন দেখি, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। স্যার হ্যাঁ বলেন। শুধুমাত্র টেক্সটের এই কাজটা করার সময় কি ওই না, সেটিংসে সবখানে যখন আমরা পাথ করব তখন ওই কাজটা করব। দেখি এই সমস্যাটা সমাধান করা যায় কিনা। এটা আমি এই পার্টটা বাইরে বের করে নিলাম, যেহেতু আমি সমস্যায় পড়ছি। কিন্তু আমরা ওখানে যে করতাম ওইটা করে রাখতাম, তাহলে সমস্যার সমাধান হইতাম না। আমি এখান থেকে এটা ক্লিক করলাম, এখান থেকে এটা ক্লিক করলাম, নিচ্ছে কি আসলে ওইটার জন্য ওই সমস্যাটাই হচ্ছে। আগে এটা করে নেওয়ার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, এটা আমি আরেকটা দেখাচ্ছি। এটা আমি এবার এক্সক্লুড ওভারল্যাপিং করে রাখলাম। এবার আমি টেক্সট নিচ্ছি বি। এই যে বি নিলাম কত, ছোট হাতের বি নিলাম। তারপর এটা কন্ট্রোল টি চেপে বড় হাতের করে নিছি। আর প্যান টুল থেকে এখানে এক্সক্লুড ওভারল্যাপিং, দেখি এক্সক্লুড ওভারল্যাপিং অনুযায়ী কাজ করতেছে কিনা। আগে একবার
জাস্ট দেখি করতেছে কি না। এটা ধরে নিলাম, এটা দেখেন এবার কিন্তু আবার সিলেক্ট হয়েছে, দেখছেন এক্সক্লুড ওভারল্যাপিং করে ভিতরেরটাও নিছে, আগেরবার কিন্তু নেয়নি। এই জন্য এখানে এক্সক্লুড ওভারল্যাপিং মাস্ট বি। পাথ ডিলিট করে নতুন পাথ নিলাম, এটা এক্সক্লুড ওভারল্যাপিং করা আছে। আমি একটু দ্রুত করতেছি, কিভাবে করুন দেখাই দিছি। এটা হচ্ছে কর্নার, এই যে কর্নার আকারে নিলাম, এটা আমার কর্নার, কর্নার নিচের দিকে ঘুরাই দিলাম, এটাও কর্নার, এটা ডিরেকশন এই পাশে দিয়ে দিলাম। আর দেখেন আমরা যদি স্পেস বাটন চাপি তাহলে কিন্তু সরানো যাবে। যাদের CS6 ব্যবহার করতেছেন তাদের কিন্তু এই সরানোটা যাবে না। যারা CS6 ব্যবহার করতেছেন, অর্থাৎ সম্ভবত 2014 সালের পরে যে ভার্সনটা আছে, স্পেস চাপলে এটা সরানো যায় না। ওই ভার্সনগুলোতে এটা আপডেট নেই, এটা এতটা অংশ নিচ্ছে না। এই জন্য আমি এটা একটু ছোট করে দিই, তারপর এটা এখান থেকে নিলাম। আর যতটা চেষ্টা করে অ্যাঙ্কর পয়েন্ট কম নেওয়া যায়। এটা কি, এটা তো কর্নারই মনে হচ্ছে আমার। এটা আমি বাঁকা করতেছি কিভাবে, অল্টার চেপে উপরের দিকে দেখাই দিচ্ছি, তাহলে এটা বাঁকা হয়ে যাচ্ছে। আর এটা সরাসরি জোড়া লাগাই দিলাম। তারপরে এবার হচ্ছে ভিতরের দিকে নিলাম, ক্লিক দিয়ে দিলাম। এবার কি করব, কন্ট্রোল চেপে ইন্টার দিলেও হবে, কিংবা পাথে কন্ট্রোল চেপে ক্লিক দিলেও হবে। দেখেন এবার কিন্তু ভিতরেও সিলেকশনটা হয়েছে, আগের বার নেয়নি, ওই শুধু এখানকার সমস্যার জন্য। এখানে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিলাম, অল্টার চেপে ব্ল্যাক, নতুন লেয়ারটা নিয়ে নিই, অল্টার চেপে ব্যাক, ওকে। এবার আমি এই লেয়ারটা সাইডে নিয়ে আসি। তার মানে দেখেন আমরা একটা বি তৈরি করে ফেলছি কিন্তু। এবার যদি এখানে এই যে পাথ সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে প্যান টুল অ্যাক্টিভ থাকতে হবে, কন্ট্রোল চেপে যদি সিলেক্ট করি দেখেন তাহলে পাথ সিলেক্ট হয়ে গেছে। তার মানে দেখেন আমরা এই বি থেকে আরেকটা বি তৈরি করছি। তাহলে হোমওয়ার্ক থাকলো এভাবে, হোমওয়ার্ক ক্লিপিং A to Z স্মল ক্যাপস। যদি কেউ এই হোমওয়ার্ক করতে আপনাদের কিন্তু অনেক সময় লাগবে, তাহলে দেখেন আমি কিন্তু পুরাটাই করছিলাম, এই আপনাদের ক্ষেত্রেও তাই। যদি কেউ পুরো হোমওয়ার্ক করে তাহলে আমি বুঝবো যে ওনার এই 3 মাসের মধ্যে কোনো একটা ভালো কিছু করার ইচ্ছা আছে, আমি মনে করব। এটা এখন আপনার ইচ্ছা। হোমওয়ার্ক তাহলে দিলাম, এইটাই হোমওয়ার্ক দিলাম, আমি কিন্তু বাড়াই দিচ্ছি না। সাধারণত একটা প্রতিষ্ঠান যে হিসাবে দিচ্ছে সেই হিসাবে দিচ্ছি, ক্লিপিং A to Z স্মল ক্যাপস, এটা হচ্ছে আলফাবেট। এবার দেখেন ক্লিপিং পাথ দেওয়া হয়েছে 5টা। তাহলে আমি ক্লিপিং পাথও করে দেখাই। কোন ক্লিপিং পাথ করব, আমি এখানে ইমেজ ওপেন করলাম, ডেস্কটপ, ফটোশপ, আমি এই গাড়িটাই ক্লিপিং পাথ করে দেখাচ্ছি, না অন্য কিছু দেখাবো, গাড়িটাই দেখাই। যে গাড়িটা কিন্তু আমাদের অলরেডি আগেরই পাথ করা আছে, তাহলে গাড়িটা আমি ওপেন করার পর এখান থেকে আমি পাথ নিলাম, পাথ থেকে আমি পাথ 1 দিলাম, গাড়িটাও ঠিক একইভাবে পাথ করব। যে কোনো যেখানে আপনার সুবিধা মনে হয় সেখান থেকে শুরু করবেন। আমার মনে হচ্ছে এখান থেকে শুরু করতে ভালো হবে। কাটবেন কত, 1 পিক্সেল, 1 পিক্সেল, অর্থাৎ এই যে গাড়িটা আমাদের, স্যার হ্যাঁ বলেন। কার্টুন ক্লিপিং করলে ভালো হয় না? এটা তো কালার দিতে পারবো না এরকম সেম কালার আমরা সেম কালার দিতে পারবো। আসলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডকে, এই দেখেন এইটার উপরে আমরা ক্লিপিং পাথ করব। আমি একটু বলে রাখি, বাংলাদেশের যিনি সবচেয়ে বেশি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করছেন ওনার নাম হচ্ছে
উনি কোটি টাকা পার করে দিছেন। শাহজাহান ভাই, উনি অনেক বয়স্ক, উনি 2001 সাল থেকে ফ্রিল্যান্সিং করতেছেন, যদিও উনি শুধু এই ক্লিপিং পাত করেই কিন্তু এই আর্নটা করছে। আমি যে কোম্পানিতে এই ক্লিপিং পাতের কাজ করতাম, ওরা পার মান্থ 3 থেকে 4 কোটি টাকা ইনকাম করতো, এখনও করে, এখন একটু কমে গেছে করোনার কারণে। পার মান্থ শুধু কী করে বল, দেখেন এই প্যান্টুলের কাজ করেই কিন্তু পার মান্থ 3 থেকে 4 কোটি টাকা ইনকাম করে। এটা এখন কোথায় ব্যবহার হয়? এটা ব্যবহার হয় ই কমার্স ওয়েবসাইটে। যখন যদি আমরা দিই এখন অ্যামাজন, ই কমার্স ওয়েবসাইট কি আমরা তো বুঝি সবাই, ই কমার্স ওয়েবসাইট বুঝেন? জি। যেটা অনলাইনে বিক্রি হয়, এই যে দেখেন এই যে শার্টগুলা, এই যে এই শার্টটা দেখেন, এটা কি করা হয়েছে, এখানে অনেকগুলো শার্ট আছে, এই শার্টগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। এই যে এই শার্টগুলো ব্যাকগ্রাউন্ড, এইভাবে ই কমার্স ওয়েবসাইটের জন্য ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, এই জন্য এটা প্রচুর চাহিদা এবং বিক্রি হয় প্রচুর। এটা নিয়েও আমরা ফাইবারে গিগ তুলবো। তাহলে এই গাড়িটার আমরা ব্যাকগ্রাউন্ড সাদা করে ফেলি। তাহলে আমি পাথ সিলেক্ট করলাম, দেখেন আমি করতেছি, আপনারা যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন। জাস্ট এখানে আমি ক্লিক দিছি, যেহেতু কর্নার 1 পিক্সেল নিলাম। এই কাজটা দেখবেন কেউ কেউ 2 মিনিটেই করে ফেলবে, অনেক ফাস্ট। আমি যেখানে কাজটা করতাম, বাইরের অংশ যেন না আসে আর ভিতরের অংশ অতিরিক্ত কেটে না যায়। যেখানে কার্ভ সেখানে কার্ভ নেব, যেখানে কর্নার সেখানে কর্নার নেব। এখানে কি চলবে? এটা একটু ভিতর দিক থেকে নেই। আর কাজটা করার সময় জুম করবেন, জুম করে কাজটা নেবেন। জুম যদি আমরা না করি, এইভাবে জুম আউট করে করি, তাহলে বুঝতেছি না কোথায় গাড়িটা আছে কোথায় নেই। এখানে হালকা একটু কর্নারের মধ্যে কার্ভ, এটা অল্টার চেপে বাঁকা করলাম। গাড়ির চাকাটা কি আসলে এইভাবে গেছে? বোঝা যাচ্ছে না, এটা বোঝানোরও একটা বিষয় আছে, যেহেতু আমরা ওটা শিখিনি, ওটা আপাতত দেখাচ্ছি না। গাড়ির চাকাটা অনুমান করে নিয়ে নিই যেভাবে গেছে, তাও এটা গাড়ির চাকাটা আসলে রিয়েল জিনিসটা ফুটে আসতেছে না। লেভেল এটা আমাদের বাড়ানো বা কার্ভস বাড়ানো কমাইলে এটা বুঝতে পারতাম। এটা কর্নার কর্নার নিয়ে নিলাম। প্যান্ট টুল কিন্তু একদিনে সহজে হাতে বসবে না, আর কি দেখে যতটা সহজ মনে হচ্ছে। ডিরেকশন বারটা আমরা কোন পাশে রাখবো? যে পাশে আমার পরবর্তী যে অংশটা আছে, যে পাশে যাবে এটা সেই পাশে আমরা এই যে ডিরেকশন বারটা রাখবো, ডিরেকশন হ্যান্ডেল যেটাকে বলতেছি। ভাই লেটারের ফন্টটা কি ছিল? তাহমা, টি এ লিখলেই চলে আসবে। দেখেন এটা আমাদের টি হ্যাঁ, এ টি এ এস ও এম এ এরকম, হয়তো টি এ লিখলেই চলে আসবে। দেখেন
ডিফল্টভাবে থাকবে। তাহলে দেখেন এই যে গাড়িটা ঠিক একইভাবে আমি কন্ট্রোল চাপে এখানে ক্লিক করলাম, মধ্যখানে আমি এখানে একটা ফাঁকা লেয়ার নিলাম, আবার এখানে গাড়িটা সিলেক্ট করে কন্ট্রোল চাপে যে চাপলাম, তাহলে গাড়িটা কী হলো আমার বের হয়ে আসলো, গাড়িটা এখানে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। এই লেয়ারটা আমি নিচের দিকে দিয়ে দিলাম, এখানে আমি সাদা কালার অ্যাপ্লাই করলাম, তাহলে দেখেন আমি কিন্তু গাড়িটা বের করে ফেলছি। ঠিক অ্যামাজনের এই শার্টগুলোর মতো আপনাকে বললাম, শুধু ক্লিপিং পাথ করেই কিন্তু অনেক প্রতিষ্ঠান, ঢাকায় অনেক প্রতিষ্ঠান আছে, ক্রিয়েটিভ ক্লিপিং পাথ, ক্লিপিং বস, অনেক, তারপর হচ্ছে কাট আউট, অনেক কোম্পানি আছে শুধু এই কাজগুলো করে, সাথে আরও কিছু কাজ করে, তবে মেইনলি এটাই। তাহলে ক্লিপিং পাথ করে কিন্তু অনেক কিছু করা যায়। যদি এখানে গাড়ির শ্যাডো যদি দেওয়া যায়, শ্যাডোটা দিলে আরও রিয়েলিস্টিক লাগবে এভাবে। তাহলে কয়টা ইমেজ করতে হবে? 5টা ইমেজ। এক্ষেত্রে গাড়ির ইমেজ নেবেন, তারপর হচ্ছে হ্যাঁ বলেন। স্যার ওই যে পাথটা কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করার পর তো সিলেকশন হয়েছে, তারপরে স্যার ওই যে ব্যাকগ্রাউন্ডের এখানে গিয়ে আপনি কি যেন করছেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে? এটা তো খুবই সোজা, আবার দেখা দিচ্ছি। প্রত্যেকটা ডিলিট করে দিলাম, যে পাথ দিলাম, কন্ট্রোল সিলেকশন হয়েছে, আমি কন্ট্রোল জে চাপে বের করে নিয়েছি। কন্ট্রোল জে চাপে কী হয়? কপি হয়, আমরা কি জানি কন্ট্রোল জে চাপলে কী হয়? লেয়ার ডুপ্লিকেট হয়। তাহলে এখান থেকে যতটুকু আমার সিলেকশন আছে সেটা শুধু বের হয়ে যাচ্ছে। যে কন্ট্রোল জে দিলাম, দেখেন আমার গাড়িটা বের হয়ে গেছে। আর নিচে কি করছে, আমি একটা হোয়াইট কালার ফিল করে দিছি। এই যে লেয়ার নিয়ে কন্ট্রোল চেপে অল্টার দিলাম, এই যে হোয়াইট কালার হয়ে গেল। এখন এই পাথ কিন্তু আপনারা আমি চেক করব, দেখেন পাথ চেক করব। আমি যদি চাই, এই যে জেপিজি কিন্তু পাথ ধরে রাখতে পারে। এই যে আমি এটা ডিলিট করে দিলাম, সবগুলো কিন্তু ডিলিট করে দিছি। আর এখানে দেখেন আমার পাথ আছে, পাথ 1, এটা আমি সেভ করলাম। ঠিক আছে, সেভ করছি। কি ফরম্যাটে সেভ হয়েছে বলেন দেখি? জেপিজি ফরম্যাট। গাড়িটা কই গেল? এই যে এখানে দেখেন, এটা কিন্তু পিএসডি না, জেপিজি ফরম্যাট। এই জেপিজি ফরম্যাট অবস্থায় আমি এটা ওপেন করলাম, পাথ আছে, দেখেন আছে। তার মানে জেপিজি ফরম্যাট কি? পাথ ধরে রাখতে পারে, কিন্তু পিএনজি ফরম্যাট এই পাথ বিষয়টা ধরে রাখতে পারে না। এই যে আপনি এভাবেই করে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে গ্রুপে আপলোড দিবেন। এই যে আপনি পাথ করছেন, এটা আমি দেখব, এটা আমি কালকে এইভাবে নিচ থেকে নিয়ে দেখব যে পাথের আপনার কি অবস্থা। আমি এইভাবে দেখব যে পাথের বিষয়টা। ওকে, এখানে যদিও আমার এই যে এখানে ভুল গেছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটা পিছাই দিলে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আমি অ্যাড করলাম। অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে অ্যাড করলাম? এখান থেকে আমি যদি এখানে প্লাস আইকন থেকে দিই তাহলে ক্লিক হয়ে যাবে। এখানে আমার একটু যেখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন হবে সেখান থেকে আমি ক্লিক দিলেই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। এখানে অ্যাড করলে ভালো হইতো, এই যে দিয়ে বাইরের দিকে অ্যারো দিয়ে দিলাম। তাহলে এইভাবে 5টা ইমেজ নেবেন। হোমওয়ার্ক যেটা থাকতেছে ওই হিসাবে 5টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আর A to Z ক্লিপিং পাথ করে দেখানো। আর আমরা যদি জেপিজি ফরম্যাটে এই পাথ নিয়ে রাখি তাও এটা শো করাবে। তাছাড়া এই তো এটা তো থাকতেছেই। আমি কিছু মডেল ডাউনলোড করছি, এই যেমন মানুষের ছবি, এটা নেবেন। দেখেন ইমেজ থেকে, ইন্টারনেট থেকে হাই কোয়ালিটির ইমেজ ডাউনলোড করবেন। আমি কিন্তু হাই কোয়ালিটির বেছে ডাউনলোড করছি। এই যে আমি জুম করতেছি, এই ফেটে যাচ্ছে, এখনও ফেটে যায়নি। আর আপনি কীভাবে হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করবো সেটা কিন্তু আমি দেখিয়ে দিছি। হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করতে পারবো আমরা? জি পারবো। ওকে, তারপরে এই যে মডেল নেবেন, ফুল মডেল নেবেন। তাই ফুল মডেল নেবেন, হাফ মডেলও নেবেন। হাফ মডেল কোনটা? যেমন হাফ মডেল, ওইগুলো হাফ মডেল ডাউনলোড করছিলাম, এটাও ধরতে গেলে ফুল মডেলের মধ্যেই পড়ে। এই যে চুলের বিষয়টা কি, এটা আমরা মাস্কিং করব। মাথার ক্ষেত্রে আপনারা শুধু এইভাবেই কাজ দিয়ে চলে যাবেন। এই যে মাথার ক্ষেত্রে, ঠিক আছে, মাথার ক্ষেত্রে এই যে চুলগুলো আছে এগুলো তো আমরা প্যান টুল দিয়ে নিতে পারবো না, এই যে ছোট ছোট করে নিতে পারবো না। এটা রিমুভ করার ট্রিক্স আছে। এই যখন এখানে আসলাম, তারপর এই যে এখান থেকে আমি এই যে পাথ করা শুরু করে দিলাম। এখানে হালকা ছোট কার্ভ, এই জন্য কাছ থেকে নিলাম। আপনি চাইলে আপনার নিজের ছবিও কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এই যে এখানে কর্নার, এই জন্য আমি অল্টার চেপে এটা বাঁকা করলাম। এখানেও কর্নার,
এইভাবে মডেল নিয়েও কিন্তু কাজটা করবেন। তাহলে এখানে পাথ 1 দিয়ে সিলেক্ট করুন, ওয়ার্ক পাথে করবেন না, তাহলে কিন্তু ওয়ার্ক পাথে করলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাবে। ভাই এখানে ওই যে এই যে পাথ প্যানেলটা, এটা বুঝি নাই, মানে আসলে এটার কাজ কি? লেয়ার প্যানেল তো আছেই, তাইলে এটা কেন? দেখেন এই যে আমি এটার পাথটা, ঠিক আছে, এই পাথটা কি করলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে। জি, এবার আমাকে এই পাথের অপশনটা, আমাকে সিলেকশনটা দেখান আমি কিভাবে করব। লেয়ার তো আছেই। মানে বুঝি নাই ভাই। দেখেন আমি যখন পাথ টানছি, এই যে দাগগুলো টানছি, ঠিক আছে, জি, আমি যখন এখানে ক্লিক দিচ্ছি এটা সিলেকশন হচ্ছে, কিন্তু ধরে নিলাম যে আমার মডেলটা এতটুকুই ছিল, এই যে এখানে নিলাম, জোড়া দিলাম, এই যে এখানে ধরে নিলাম আমাদের পুরো মডেলটা আমরা পাথ করে ফেলছি। আমি যখন এখানে জি, কন্ট্রোল চাপে ক্লিক দিচ্ছি আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে কতটুকু পাথ করছি, সিলেক্ট করতে পারতেছি। এই যে আমি সিলেক্ট করে মডেলের মাথাটা বের করে নিয়ে আসি, আনলাম, নিচের দিকে একটা সাদা কালার দিয়ে দিলাম, ওকে, বের হয়ে জি। আসছে। কিন্তু কিন্তু আমার এবার পাথ নাই, পাথ আমি ডিলিট করে দিলাম। তাহলে এবার আমি কিভাবে কাজটা করব? এই যে পাথ তো আমার নাই, ধরে নিলাম যে পাথ নাই, লেয়ার আছে, তাহলে আবার দৌড়াতে হবে। হ্যাঁ এটাই, সে তো এখানে পাথ, কিন্তু আপনি ধরেন আপনি পাথটা আমি কেটে দিলাম, নাই, কিন্তু আমরা দেখেন আমি এখানে নিলাম, এই যে এখানে আমি পুরো মডেল সিলেক্ট করছি, যদি কন্ট্রোল ইন্টার চাপি সিলেকশন হয়ে গেছে। এই পাশে দেখেন ঠিকই কিন্তু পাথ নিয়ে নিছে, এই যে দেখেন পাথ আসছে, ওয়ার্ক পাথ। জি, যদি আমরা আবার একটা পাথ নেই তাহলে ওয়ার্ক পাথটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমাদের এটা ক্লিক করে পাথ 1 নিতে হবে। এই হচ্ছে আমাদের, এই জন্য আমাদের পাথ নিতে হবে। তাহলে পাথ 1 করে ফাইলটা জেপিজিতেই সেভ দিবেন, কোনো সমস্যা নেই। এখানে লেয়ার নেওয়ার দরকার নেই, যদি আপনি লেয়ার নেন তাহলে কিন্তু পিএইচডি চাইবে। আর যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যেই কাজ করেন, পাথ নেন, তাহলে কিন্তু জেপিজিতেই সেভ হবে। এই যে আমি সেভ দিলাম, এই যে ইমেজ কেটে দিলাম, জেপিজিতেই কিন্তু সেভ হয়েছে, এটা ওপেন দিলাম, এই যে পাথ কিন্তু আছে, তার মানে স্যার হ্যাঁ। তো স্যার তাহলে কি স্যার পিএইচডি যখন এই এই ধরনের যখন কাজ করব তখন কি স্যার মানে পাতি শুধু নিব, এখানে লেয়ার টেয়ার নিব না, ডাইরেক্ট পাত রাইখাই ওইটা হ্যাঁ সেভ করব না? হ্যাঁ, আমার ক্ষেত্রে আপনার পাথ রেখেই ফেসবুকে আপলোড দিবেন সম্ভবত। দেখি এই ইমেজটা আমি ফেসবুকে আপলোড করে ডাউনলোড করে দেখি, এটা না গাড়িটা, দেখি গাড়ির ইমেজটাতে কিন্তু পাথ অপশন দেয়া আছে, এটাই তো আমাদের ব্যাস। ধরে নিলাম আপনারা কেউ একজন ওই ইমেজটা আপলোড করছেন, আমি ওই পাথ আমার এখান থেকে চেক করতে পারবো কিনা। গাড়ির ইমেজটা আমি দ্রুত করছি সেজন্য হালকা পাতলা ভুল গেছে, কিন্তু আপনারা ধীরে ধীরে করবেন। এই যে গাড়ির ইমেজটা আমি আপলোড করলাম, আচ্ছা, হোমওয়ার্ক, তারপর এটা এবার আমি ডাউনলোড করতেছি, দেখি যে পাথ থাকতেছে কি না। নিলাম রাইট বাটন, আমি ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে যাচ্ছি, আপনারা চাইলে সেভ এস ইমেজ দিবে, এটা দিয়ে করি, সেভ এস দিয়ে নিলাম, ডেস্কটপে নাম দিলাম এ, ঠিক আছে। এবার আমি ডেস্কটপ থেকে ওই ইমেজটা ওপেন করে দেখি পাথ আছে কি না, ওপেন করলাম, ওকে, পাথ থাকতেছে না। তাহলে আপনারা কি করবেন, এই যে 5টা ইমেজ গুগল ড্রাইভে তো সবাই আপলোড করা জানেন, গুগল ড্রাইভে আপলোড করা জানেন? জি জানি ভাই। যারা যারা জানে না দেখি, অনেকেই হয়তো জানে না। সাধারণত মনে হয় আমরা সবাই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করি। এখান থেকে আপনি গুগল ড্রাইভ গুগল ড্রাইভ সাপোর্ট সার্চ করে গুগল ড্রাইভে যেতে পারবেন, কিংবা এখান থেকে এই যে গুগল ড্রাইভ ক্লিক করলে আমরা যেভাবে কম্পিউটার ফাইল ম্যানেজার আছে ঠিক ওইভাবেই আমরা এই কাজটা করতে পারি। এখান থেকে নিউ থেকে আপলোড দিলে চলে আসবে। আর এটা হচ্ছে কি, এই ইমেজটা 2017 সালের দিকে আমার, এটা কি হয়েছিল, ওই যে পেওনার যেখান থেকে টাকা ইনকাম করতে হয়, এখানে আসামের মতো কি করতে হয়েছিল, এক পাশে ভোটার আইডি কার্ড, আরেক পাশে আপনার কত তারিখের ছবিটা তুলছি সেটা তুলে ওদের ছবিটা পাঠাইতে হয়েছে, নাহলে টাকা দিচ্ছিল না। বলতেছিল যে আমি ফেক, এটা হচ্ছে আমেরিকার কোম্পানি, এক পাশে আমার ভোটার আইডি কার্ড নিছি, এক পাশে কত তারিখে ছবি তুলছি ওইটা তুলে ওদেরকে পাঠাইতে হয়েছে। আমি আরো ভাবছি কোন আসামি নাকি এটা। হ্যাঁ ওইটাই, ওইভাবে পাঠাইতে হয়েছে, নাহলে ওরা দিচ্ছিল না। যে গুগল ড্রাইভে ওখানে আপলোডে ক্লিক করে ছবিটা আপলোড করে, ও পুরাটা তো দেখানো হইলো না। আমি যদি এখান থেকে ট্যাব দেখেন ব্যাগ আনতে চাই, শর্টকাট দেখাই Ctrl+Shift+T, অনেক শর্টকাট শিখছিলাম আমি। এটাও দেখেন আমার আগের ট্যাবটা দেখেন কেটে ফেলছি, এখন আমার ওইটাতে আবার যাবার প্রয়োজন পড়ছে, আমি কিভাবে যাব? Ctrl+Shift+T,
তাহলে দেখেন আগের ট্যাবে চলে আসলাম। এখান থেকে এই যে নিউ থেকে ফাইল আপলোড, এখান থেকে গেলেও এটা নষ্ট হবে না। যে আমার যে ইমেজটা আপলোড করার দরকার এইভাবে একবারে 5টা ইমেজ একবারে সিলেক্ট করে ওকে দিলে ওটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে লিঙ্ক শেয়ার করবেন কীভাবে, সবাই কিন্তু দেখতে পাবে না। যেমন এই ছবিটা আমার কী হয়েছে, এই ছবিটা আপলোড করা হয়েছে, আপলোড করলে এমন আসবে। লিঙ্ক শেয়ার করবো কীভাবে, এখান থেকে ক্লিক করে এই জায়গায় ক্লিক করব, নাহলে কিন্তু যাকে লিঙ্ক দিবেন দেখতে হবে না। এখান থেকে ভিউ মোড আছে, ভিউটা করে দিবেন ভিউয়ার, নাহলে কিন্তু আরেকজন দেখতে পারবেন। এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা যাকে পাঠাবেন সে এখন দেখতে পাবে এই ইমেজটা। সমস্যা নেই, আপনার গুগল ড্রাইভে যদি অন্য কিছু থাকে বাকি জিনিসগুলো কিন্তু দেখতে পাবে না। এইভাবে লিঙ্কটা আমাকে শেয়ার করবেন, যেভাবে আপনাদের ভিডিওর লিঙ্কটা আমি শেয়ার করতেছি ঠিক ওইটাই। আসলে আরও কিছু দেখাইতে চাইছিলাম, সময় কম, দেখাই তাও। হোমওয়ার্ক ক্লিয়ার? শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাইলে হবে না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কি দেখে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালে কি অসুবিধা, যেই জিনিসটা দাঁড়াবে। আমি খালি এই পাতের উপরেই 3 মাস ট্রেনিং করছি। এই যে আপনি যখন আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালেন, এই যে আপনার পাত জিনিসটা ঠিকঠাক পড়ছে কি না এটা কিন্তু আমি বুঝতেছি না। এই যে কয়টা পাত পড়লো কি বিষয় এটা আমি বুঝতেছি না। তাহলে এই জন্য আমাকে এই পাত এটা চেক করার জন্য আমি বললাম, এই ক্লিপিং পাতের উপরেই অনেক কাজ বলছি। যিনি বাংলাদেশের বর্তমানে ফ্রিল্যান্সিং থেকে কোটিপতি আছেন, অনেক শাহজাহান ভাই। মানে কিভাবে দিব স্যার, লিংকটা বুঝি নাই। মানে এইরকমই রাখবো শুধু হ্যাঁ ক্লিপিং পার্টটা করে? হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেব না? ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়ার প্রয়োজন নাই। আর আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও গ্রুপের ছবিটা পোস্ট করতে পারেন, গ্রুপের ছবিটা পোস্ট করতে পারেন যে আপনি এই কাজটা করছেন। এমন ইমেজ করবেন 5টা, গাড়ি নেবেন, অন্যান্য জিনিস নেবেন, হাই কোয়ালিটির ইমেজ নেবেন, কমপক্ষে সেটা যেন 2000 পিক্সেলের উপরে হয়। আচ্ছা, তারপরে তারপরে যে আমি এখান থেকে জেপিজিতে এখানে পাত অবস্থা এটা সেভ করলাম। এই যে পাত 1, পাত 2 যদি আরও ইনসাইড থাকে, ইনসাইড কোনটাকে বলতেছি আমরা, ওই যে এর ভিতরে যেরকম হ্যাঁ ছিল। এই যে এর ভিতরে যেটা ছিল এটাকে ইনসাইড যদি থাকে সমস্যা নেই, পাত 1এই সব করেন। আর তারপরে এই যে গুগল ড্রাইভে আমি ওই ইমেজটাই আপলোড করে দেখাই। এই যে নিউ আপলোড ফাইল, যদি আমি টেনে উপরে ছেড়ে দিই তাও হবে। ছোট করে নিলাম, গাড়ির ইমেজ কই গেল, এই যে এটা দেখেন টেনে উপরে ছেড়ে দিলাম, বুঝছে কি হইলে এখানে কোণে আপলোডের অপশন আসতো। এগুলো অ্যাডসের কাজ করা গেছিল। এই যে দেখেন যখনই টেনে ছেড়ে দিচ্ছি এখানে কোণে কিন্তু আপলোড একটা অপশন আসতেছে। এই যে দেওয়া আছে আপলোড কমপ্লিট, এই যে আমার ছবিটা আপলোড হয়ে গেছে। তারপর আমি কার্টুন অ্যানিমেশন নিয়েও কাজ করছিলাম, 3D কার্টুন অ্যানিমেশন, এই যে এটা বানিয়েছিলাম। হয়ে গেল, এটা একটু দেখা, এটা সাউন্ডগুলো আপনারা হয়তো শুনতে পারবেন না। এটা 3D কার্টুন অ্যানিমেশন একটাই বানিয়েছিলাম, তৈরি করতে অনেক সময় লাগে। ওইগুলো প্লে হচ্ছে না, ইডোর। আচ্ছা যাই হোক, তাহলে আমার কার্টুন অ্যানিমেশন দেখতে পারতেন, 3D কার্টুন অ্যানিমেশন। এই যে ইমেজটা সিলেক্ট, দেখেন ইমেজটা সিলেক্ট করে এই যে এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন এখানে কি দেওয়া আছে, রেস্ট্রিগেট। এইভাবে যদি কপি করেন তাহলে কেউ দেখতে পাবে না। এখান থেকে ক্লিক করে দিবেন এনিওয়ান উইথ লিঙ্ক, এটা ক্লিক করার পরে এই যে লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে তারপর ফেসবুকে পোস্ট করবেন। এখন যদি আপনি 5টা ইমেজ যদি করেন তাহলে 5টা ইমেজের ক্ষেত্রে একসঙ্গে দেখানোর জন্য এই নিউ থেকে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এটা ফোল্ডার, মাই ড্রাইভ ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। রাইট বাটন ক্লিক করে ফোল্ডার, এই যে রাইট বাটন ক্লিক করে এই যে নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে পুরো ফোল্ডারটাই শেয়ার করবেন, তাহলে একসঙ্গে আমি 5টা ইমেজ দেখতে পাচ্ছি। এখন কি মনে হচ্ছে যে আপনি শেয়ার করতে পারবেন? এই যে এখান থেকে নিলাম, আর এই যে লিঙ্কটা কপি। এখন যদি আমার অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেখি, অন্য একটা ব্রাউজারে এই যে দিলাম, এই যে গাড়ির ইমেজটা আমি এখান থেকে এখন ডাউনলোড করে নিতে পারছি। আর এই ইমেজের মধ্যে পাথটা অবশ্যই থাকবে। আর এবিগুলোর ক্ষেত্রে কি করবেন দেখেন, স্ক্রিনশট নিতে মনে হয় সবাই পারেন, এতগুলো পাথ দেখার ক্ষেত্রে অসুবিধা হবে। এই যে আমি যে কাজটা করলাম এই কাজটা করবেন, তখন স্ক্রিনশট আমার শর্টকাট রেখে দিচ্ছি, আমি চাইলেই খুব সহজেই স্ক্রিনশট নিতে পারি। আমি
কি এটাই? ওটা চলে গেছে, যাক সমস্যা নেই, আমরা আরেকটা বানাই নিই। এটা একটা থাকলো, এই যে পাথ, এই পাথ সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে প্যান টুল সিলেক্ট থাকবে, প্যান টুল সিলেক্ট থাকবে, কন্ট্রোল চেপে এইভাবে টেনে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা কি নেবেন? স্ক্রিনশট নিতে সবাই জানেন? জানি ভাই। যারা জানে না তাদের জন্য দেখাই। এখানে আছে সার্চে অ্যাস চাপবেন, এটা হচ্ছে স্পিনিং টুল, এই যে একটা অপশন আছে, এটা ক্লিক করে এখান থেকে এই যে নিউ নিয়ে এই যে এখানে একসঙ্গে A to Z এইভাবে, এই যে আমি সেভ দিলাম, এখান থেকে সেভের আইকন, এই যে এটা সেভ দিলাম, ডেস্কটপের নাম দিলাম আমি এভাবে প্রত্যেকটা A B যেটা আছে এইভাবে নিয়ে নিলাম। তাহলে আমি ইমেজটা দেখি এখন, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা বিন ইসলাম। এই যে আমি দেখেন ইমেজটা কিন্তু ইমেজ হিসেবে চলে আসছে। আপনি এখানে কয়টা পাত নিছেন বা কি আমি এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি। আর যেহেতু ওই ইমেজগুলো দেখি স্যার হ্যাঁ কোনটা জেপিজি তে সেভ করছিলেন, এই যে হ্যাঁ এখন এটা একটা দিলে হলো, কারণ এখানে আমি পাতটা এখান থেকে দেখতে পাচ্ছি, যেগুলো ছোট ছোট অক্ষর আমার আইডিয়াটা চলে আসতেছে, আর গাড়ি বা ওগুলোর ক্ষেত্রে অনেক বড়, এই জন্য আমি এটা দেখতে তেমন পাবো না। এভাবে এটা সেভ দিয়ে গ্রুপে একসঙ্গে সবগুলাই আপলোড করে দিয়ে দিবেন। এছাড়া আপনাদের স্যার হ্যাঁ স্যার ওই যে গুগল ড্রাইভ থেকে তো ওই যে আপনার ওই যে একটা ফাইল আমি ডাউনলোড দিয়েছিলাম 813 এমবি না 15, তো সেটা কম্পিউটার ফাইল কপি হইতেছে না কেন স্যার? প্রবলেমটা এটা সমস্যা হয়তো আপনার ওইখানেই। এখন আমি সরাসরি আমাকে কিভাবে মোবাইলে না কিভাবে বলবো বলেন? আমি তো মোবাইল থেকে আমিও তো ডাউনলোড দিই, বড় বড় 4-5 জিবি ফাইলগুলো মোবাইলে ডাউনলোড দিয়ে ঘুমাই যাই, কারণ পিসি 4-5 ঘন্টা অন করে রাখলে তো অনেক সমস্যা, তখন তো এখান থেকে নিয়ে আসি। আপনি স্ক্রিনশট পাঠায়েন আমাকে, আমি দেখার চেষ্টা করব। এই হচ্ছে স্ক্রিনশট, যদিও আপনাদের আজকে আমি এটা কভার করতে পারিনি, দেখা যাক। এই যে ডিরেক্ট সিলেকশন টুল, তারপর হচ্ছে পাথ সিলেকশন টুল, এটা কভার হয়নি কিন্তু, এগুলো আগামীকাল দেখাবো। তারপরে ওই যে আপু শেপ কেটে কেটে নতুন কিছু জিনিস তৈরি করার দেখাবো, একটা শেপ কেটে জিনিস দেখাই দিই, সিম্পল জিনিস। আমি এখানে একটা, এটা আমি কততে নিছি দেখি আগে, এটা আমি 1920 না 1000 দিই, 1000 ইন্টু 1000 নিয়ে নিলাম, 1000 ইন্টু 1000 নিলাম। আমি একটা শেপ নিচ্ছি, শেপ নেওয়ার পর এখানে যে ক্লিক দিই তাহলে এখানে চলে আসবে আমি কত পিক্সেল নিতে যাচ্ছি। এটা আমি 1000 ইন্টু 1000 নিলাম, একটা শেপ নিচ্ছি। ওকে, এই শেপটাকে আমি মিডিল অ্যালাইন করতেছি, মিডিল অ্যালাইন করলাম। তারপর এখানে শো ট্রান্সফর্ম টুল দিলাম। এটা করার কারণ হচ্ছে কি, আমি এই মিডিলটা জানতে চাচ্ছি যে মিডিল অপশনটা কোনটা। ওকে, শো ট্রান্সফর্ম টুল ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, আমার এদিকে প্রয়োজন এটার নাই। এখান থেকে আমি একটা সার্কেল নেই, সার্কেল নিলাম, সার্কেলের কালার আমি রেড দিচ্ছি, হার্ড কালার দেই। সার্কেলটা সেন্টারে সেটআপ করলেন কেমনে ভাই? এটা তো এই যে খুবই সিম্পল, দেখেন এই যে সার্কেলটা এখানে আমি কি সেভ করবে? এই যে বাইরে দিলাম, ঠিক আছে, জি বাইরে দিলাম, কন্ট্রোল এ, এই যে এখানে দিলাম, এখানে দিলাম, মিডিল অ্যালাইন, আচ্ছা, আমি ভাবছি সেভ করে। এই চলে আসে। আর এই গাইডলাইনটা নিলাম, দেখলেনই গাইডলাইন আরও অনেকভাবেই নেওয়া যায়, গাইডলাইন নিলাম, গাইডলাইনটা আমি মিশিয়ে রাখলাম। এই যে আমি একটা সার্কেল তৈরি করছি, সার্কেল তৈরি, এটাতেও কিন্তু পাথ আছে। এই যে আপনাদের যে কাজটা ছিল আজকে তার মধ্যে হচ্ছে এইটার, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আমি করতেছি, কালকে ডিটেলস দেখাবো, এটা যেহেতু আজকে দেখানো হইলো না। এই যে সিলেকশনটা আছে এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, টুল নিয়ে ওই কাজটাই করতে পারি। আমি এখানে একটা ক্লিক দিলাম, এই যে এখানে দুইটা হ্যান্ডেল বের হয়ে আসছে, একটা ডিরেকশন আরেকটা হচ্ছে কন্ট্রোল। এটা আমি চাইলে এই যে এটাকে মডিফাই করতে পারি, এখানে বলতেছে মডিফাই ওই লাইফ অনুযায়ী আমাদের পাথ অনুযায়ী সেভ হয়ে যাবে, ইয়েস দিলাম। আপনি যে বারবার দেখতে না চান এখানে টিক দিয়ে দিবেন, আমি বারবারই দেখতে চাচ্ছি, এই যে আমরা এটা ইচ্ছা মতো এটা মডিফাই করতে পারতেছি। এবার আমি এটা এইভাবে রেখে অল্টার চেপে উপরের দিকে নিলাম,
আমি আইডিয়া করেই নিয়ে নিচ্ছি, আসলে এই শেপগুলো ইলাস্ট্রেটরে ভালো হয়। নিলাম, তারপরে এই যে উপরে এটাতে ক্লিক দিলাম, এটা আমি শিফট চেপে নামায় নিলাম। নামানোর পরে এই যে এই পাশেরটা উপরে উঠাইলাম, এবার এই পাশেরটা অল্টার চেপে উপরে উঠালাম, তাহলে একটা হার্ট শেপ তৈরি হয়ে গেল, দেখেন। ওকে, এছাড়া আমি আপনাদের আরও কয়েকটা জিনিস তৈরি করে দেখা, আম, তারপরে হচ্ছে ডিম, আরও কয়েকটা জিনিস, তারপরে কথা বলার একটা শেপ, এগুলো দেখাতে চাইছিলাম, ওগুলো আগামীকাল দেখাবো। তাহলে আমরা এই শেপ দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি করে ফেলতে পারি। প্রেজেন্ট টেন্সটা নিয়ে নিই। ওকে, আমাকে এক এক করে নাম্বার একটু বলেন। আজকে হচ্ছে কি 15 তারিখ হয়ে গেছে, দিনগুলো যে কোন পাশ দিয়ে যাচ্ছে। ওকে, অমিতাভ সরকার ভাই আছেন? নাম্বার 5 স্যার। ওকে, আচ্ছা আমি এক পাশ থেকে যাচ্ছি, এক উপর থেকে যাচ্ছি, খালি নাম্বারগুলো তখন বলে। অমিতাভ ভাই নাই, নাহিদ ভাই আছে, তারপরে রেজন ভাই আছেন? কোনোখান থেকে নয়েজ আসতেছে, চেষ্টা করে নয়েজটা বন্ধ করার, মিউট করে দেন, কথা বলার সময় বলবেন। রেতন ভাই নাই, তারপর হচ্ছে তন্নিদা, শুনি আছেন, আঞ্জুমার আপু আছেন, সুলতানা রাজিয়া আপু আছেন কি? আছেন। সুলতানা রাজিয়া আপু কই? উনি তো মনে হয় ছিলেন, নাই, দেখা যাচ্ছে না। জি আছি। ও আছেন, সরি। তারপর হচ্ছে তন্ময় দত্ত ভাই আছেন? জি আছি। ওকে, তন্ময় দত্ত ভাই আছে। তার এই পাশ থেকে কেরানি রায় আপু আছে, তারেক ভাই আছে, নূর মোহাম্মদ ভাই আছে, তারপরে নৌশিন ইয়াসমিন, উনি কি আছেন? ইনি কি আছেন? নৌশিন ইয়াসমিন। তামিদ ভাই আছে, ওসমান গনি ভাই কি আছে? ওসমান গনি ভাই আছে। তামিদ ভাই আছেন? ভাইয়া 26। আপনার হচ্ছে 26। ও সরি, তামিদ ভাই আছেন? ওসমান গনি ভাই আছেন দিয়ে দিয়েছেন। তামিদ ভাই আছেন? ওকে, এখানে হয়তো নাই। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, কারো কি মিসিং গেছে? তাহলে 10 জন, 2 জন বাদ দিলে একজনের, ওই যে আমাদের তুইন ভাই ঢুকছে। ঠিক আছে, সবারই প্রেজেন্ট হয়ে গেছে। তাহলে হোমওয়ার্কগুলো করিয়েন, আজকে ছুটি। এটাই আরও কাজ দেখাতে চাইছিলাম, সমস্যা নেই, আগামীকাল আমরা দেখব। ভালো থাকেন, আর যেভাবে পোস্ট করার কথা বললাম এভাবে পোস্ট করবেন। ভাইয়া আমার ওই যে সিরিয়াল নাম্বারটা যদি একটু ইয়ে করে দিতেন, ওই যে অ্যাপসের। ও আসলে এই সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হতে পারে, আপনার তো এটাই না। ওকে, কেমনে ওইটার ইয়ে করবো ভাই? এই সিরিয়াল নাম্বার, এই যে এটাই তো আপনি, তাহলে এটা হয়, সরি, আপনার সিরিয়াল নাম্বার, আপনি হচ্ছেন তারেক ভাই। না ভাইয়া, ওই যে অ্যাপসের সিরিয়াল নাম্বারটা। ও অ্যাপসের সিরিয়াল নাম্বারটা আমি একটু হলে, কালকে আপনি মেসেজ দিলেন, তখন তো ক্লাস করার পর ক্লান্ত ঘুমায় পড়ছিলাম। আপনি CS6 কোথা থেকে ডাউনলোড করছেন? ওই যে আপনি একটা ইয়ে দিছিলেন, আচ্ছা লিংক ঠিক আছে, দিছিলেন, ওইটা ওখান থেকে আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন। আচ্ছা ভাই, ওই ইয়ে তো আমার পিসিতে কানেক্টিং নাই নেটওয়ার্ক, আমি ফোন থেকে ইয়ে করতেছি। আগে আপনি কি ডাউনলোড করেছেন? অবশ্য একটা ইউটিউব চ্যানেলও আছে, এখান থেকে মোটামুটি আর্ন আসে, এটাই 50। ভাইয়া তো অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন। হ্যাঁ, ওইটা নিয়েই চ্যানেলটা খুলছি আমি। ইউটিউব চ্যানেল আছে নাকি ভাইয়া, যদি বলতেন। এই যে ভাই, দুইটা, একটা না দুইটা আছে। দুইটা আছে। আমরা তো জানি না, ইউটিউব, ওসমান গনি ভাই না বললে জানতামই না। এই যে ইউটিউব চ্যানেল বলতে এটা মানুষ যারা শেখা খায় তাদের জন্য তৈরি করছি। এখান থেকে এটা হচ্ছে আমার, এই যে 50,000 সাবস্ক্রাইবারে পা দিচ্ছে, একটা 50,000 স্পেশাল ভিডিও বানানোর দরকার, এই যে 49,000 দিচ্ছি এখান থেকে। আমাদের ইনভাইট দেন। আসলে ভাই আপনাদের দিতে তো আমার লজ্জা লাগতেছে এই চ্যানেলটা। না লজ্জার কিছু না নেই ভাইয়া, সমস্যা নাই। আর যদি অ্যানালিটিক্স দেখি, আমার মোটামুটি ইউটিউব থেকে যদি আর্ন দেখায় আপনাদের, ইউটিউব থেকে আর্ন করা কিন্তু অনেক কঠিন। আমি যদি লাইফ টাইম হয়ে গেল, ইউটিউব থেকে কিন্তু আমার অলরেডি প্রায় 27,000 টাকা তুলে ফেলছি আমি। তাহলে বুঝতে পারছেন, ইউটিউবেও সবগুলো, এই যে ইউটিউবে আমি যখন ঘুমাই
তখনও কিন্তু আমার ইউটিউবে ইনকাম হয়। দেখেন গতকাল আমার কত ইনকাম ঢুকছে, লাস্ট 28 ডেজ। গতকাল আমার দেখেন কত টাকা ঢুকছে অ্যাকাউন্টে, 76 টাকা। 76 টাকা। আমি কিন্তু ঘুমাইছিলাম, তাও কিন্তু 76 টাকা ঢুকে গেছে। এটা ছাড়া আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখান থেকেও ইনকাম হয়, ওইটাও দেখাই আপনার। হ্যাঁ, এখানে কি করেন ভাইয়া ইউটিউবে, এখানে যে হচ্ছে চ্যানেল আপনার? এইখানে আমি একটু আর কি ওই যারা হচ্ছে ব্যর্থ প্রেমিক, যদিও আমি কখনো করিনি, তাদের জন্য হচ্ছে ওই চ্যানেলটা। আগে ভিডিও